ইসলামিক অডিও বুক আপনাদের সামনে পরিবেশন করছে সিআইএ এর বিন লাদেন ইস্যু ইউনিটের প্রাক্তন প্রধান মাইকেল শোয়ার লিখিত ওসামা বিন লাদেন বইটির বাংলা অনুবাদ সাম্রাজ্যের ত্রাস বইটির অডিও বুক। এই অডিও বুকটি তৈরি করা হয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ইতিহাস, কাঠামো ও নীতিবিধি সম্পর্কে সম্পূর্ণ নিরপেক্ষ বিশ্লেষণ এবং গবেষণালব্ধ তথ্য উপস্থাপনের উদ্দেশ্যে। এতে কোনো অংশেই আমাদের চ্যানেল ইসলামিক অডিও বুক এর পক্ষ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড বা উগ্রবাদের প্রশংসা, মহিমাকরণ বা উৎসাহ প্রদান করা হবে না। বাংলাদেশ সরকারের অ্যান্টি টেররিজম অ্যাক্ট 2009 সন্ত্রাসী বা উগ্রবাদী কার্যক্রমের পক্ষে কোনো ধরনের প্রচার বা মহিমাকরণ কঠোরভাবে নিষিদ্ধ, তবে ঐতিহাসিক ও নীতিনির্ভর আলোচনা আইনগতভাবে স্বীকৃত। ডিজিটাল নিরাপত্তা আইন 2018-তে অনলাইনে উগ্রবাদী প্রচারণা প্রতিরোধে প্রযোজ্য হলেও তথ্যভিত্তিক ও শিক্ষামূলক গবেষণা পর্যালোচনার ক্ষেত্রে কোনো বিশেষ বিধিনিষেধ আরোপ করে না। এছাড়া বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ 39 অনুযায়ী বাকস্বাধীনতা মৌলিক অধিকার হিসেবে সুরক্ষিত, তবে রাষ্ট্র নিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষার নামে যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপের সুযোগ রাখে, যা এখানে প্রযোজ্য হবে না, কারণ আমাদের চ্যানেল ইসলামিক অডিও বুক কোনোভাবেই সন্ত্রাসকে সমর্থন করে না এবং এখানে প্রচারিত হবে শুধুমাত্র বইয়ে অন্তর্ভুক্ত বিষয়বস্তু, বিকৃতি ছাড়াই। আজকে যে অধ্যায় থেকে আমরা আলোচনা করব তা হল যাযাবর 1989 থেকে 1996। জালালাবাদ থেকে সৌদি আরবে ফিরে ওসামা বিন লাদেন আবিষ্কার করলেন যে তিনি ভালোই পরিচিত হয়ে উঠেছেন। নাজওয়া তার স্বামীর ব্যাপারে লিখেছিলেন, সবাই অবাক হয়ে গিয়েছিল যে ধনী বিন লাদেনের এক সন্তান কিনা সত্যিই ময়দানে গিয়ে আহত এমনকি মৃত্যুর ঝুঁকি নিয়েছে। ফিরে আসা এই নায়কের তখন বেশ চাহিদা। কেউ বক্তব্যের জন্য ডাকছে, তো কেউই ইন্টারভিউ নিতে চাইছে। কিন্তু এই নতুন সেলিব্রিটি পরিচয় তাকে গ্রাস করে ফেলেছে বা তিনি এইসবের ব্যাপারে অতি উৎসাহী হয়ে উঠেছিলেন এমন কোনোই প্রমাণ নেই। সৌদিতে ফিরে এসে তিনি পুনরায় বিন লাদেন কোম্পানিতে কাজ শুরু করেন। সেই সময় তিনি তাইফ এবং আভা সহ সৌদি আরবের পূর্ব দিকের অঞ্চলের রাস্তা, সুড়ঙ্গ, বিল্ডিং ইত্যাদি নির্মাণে মনোযোগী হন। এই সময়টায় ওসামা বিন লাদেন স্রেফ নির্মাণ শ্রমিকদের পরিচালকই ছিলেন না। এই সময় তিনি সৌদি কর্মকর্তা আর কোম্পানির বিভিন্ন সমস্যা মোকাবেলাতেও দক্ষ হয়ে ওঠে। এছাড়াও সৌদি রাজ্যের বিভিন্ন প্রজেক্টে ইউরোপীয় ও আমেরিকান ইঞ্জিনিয়ারদের সাথে প্রয়োজনে ইংরেজিতে কথা বলেও তাও ভালো মানের সমন্বয় করে নিতেন। কিন্তু আফগানিস্তান থেকে সোভিয়েতরা চলে যাওয়ার পর আফগানদের একতা ফিরিয়ে আনার চেষ্টায় ওসামা বিন লাদেনকে প্রিন্স তুর্কি মোটেও সাহায্য করেনি। এই কারণে কিছুটা মনক্ষুণ্ণ হলেও নাজওয়ার ভাষায় তিনি তখনও সৌদির প্রতি, সৌদি রাজ্যের প্রতি একজন আনুগত্যশীল হিসেবেই ছিলেন। এমনকি ওসামা বিন লাদেন নিজেই পরবর্তীতে বলেছিলেন, এই সৌদি প্রশাসন ইসলামের পতাকা দলে যাত্রা শুরু করেছিল, আর সেই পতাকা সামনে রাখার কারণেই সেখানকার সাধারণ মানুষ সৌদি পরিবারকে ক্ষমতা গ্রহণে সাহায্য করেছিল। যাই হোক, ওসামা বিন লাদেনের মতো একজন অনুগত সৌদি সালাফি যুবকের জন্যে দেশে ফিরে আসাটা সব মিলিয়ে এক এলোমেলো মিশ্র অভিজ্ঞতাই ছিল। আফগানিস্তানে নাস্তিক্যবাদী কমিউনিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে প্রশংসা পেয়েছিলেন, কিন্তু প্রায় একই কাজের পুনরাবৃত্তি ঘটিয়ে যখন দক্ষিণ ইয়েমেনের আরেক মার্ক্সবাদী রেজিমকে উৎখাত করতে ইয়েমেনিদেরকে সাহায্য করতে গেলেন, তখন পুরোই উল্টো এক চিত্রের মুখোমুখি হলেন। আফগান যুদ্ধের ব্যাপারে যেসব সৌদি কর্মকর্তা, এমনকি আলিমেরাও তার প্রশংসায় ভেসে গিয়েছিল, এবার তারাই কিনা তার ঘোরতর বিরোধিতা শুরু করে দিল। 1991 সালে তারিক আল ফাদিল এবং জামাল আল হাদি নামের দুইজন আফগান যুদ্ধফেরত ইয়েমেনির সাথে ওসামা বিন লাদেন একত্রে কাজ করেছিলেন। তিনি ইয়েমেনে মুজাহিদদের 2টি প্রশিক্ষণ শিবিরের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করেছিলেন। একটি ছিল উত্তর ইয়েমেনের পর্বতাঞ্চল সদাহ শহরের নিকটে, অপরটি ছিল দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশে। এই সময়টায় ওসামা বিন লাদেন নিজে ইয়েমেনে বেশ কয়েকবার ভ্রমণ করেছিলেন, বিশেষ করে সানা, আবিয়ান এবং সাবওয়াহতে। সেখানে তিনি মুসলিমদেরকে ইয়েমেনের সোশ্যালিস্ট পার্টির বিরুদ্ধে জিহাদের জন্য উদ্বুদ্ধ করে নানা বক্তব্য রাখতেন। নোট: তারিক আল ফাদিল স্টিভ কোলকে বলেছিলেন যে ইয়েমেনে ইসলামী আন্দোলনের মূল ব্যক্তিত্বই ছিলেন ওসামা বিন লাদেন। ফাদলির ভাষায় তিনিই সব কিছুর অর্থায়ন করেছিলেন। নোট শেষ হচ্ছে। পরবর্তীতে ওসামা বলেছিলেন যে সৌদি কর্মকর্তারা তাকে সেসব কার্যক্রম বন্ধ করতে বলেছিল, কিন্তু আমরা সোশ্যালিস্ট পার্টির নাস্তিক্যবাদদের বিরুদ্ধে সেখানকার মুজাহিদদেরকে সহায়তা অব্যাহত রেখেছিলাম।
এখানে সহায়তা শব্দটা ছিল হিকমাহ। তিনি শ্রুতি মধুর হওয়ার জন্যই ব্যবহার করেছিলেন, কেননা এই সহায়তা আসলে তিনি 1990 থেকে 1994 মধ্যে ইয়েমেনের বেশ কয়েকজন সোশ্যালিস্ট নেতাদেরকে পরপর গুপ্ত হত্যা। এইদিকে সৌদিতে ওসামা বিন লাদেন সেখানকার শান্তিপূর্ণ ইসলামী সংস্কার অর্থাৎ সাহওয়া আন্দোলনের আলিম এবং সমর্থকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেছিলেন। সেই আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য ছিল মূলত প্রশাসনের যাবতীয় দুর্নীতির অবসান করে সৌদিকে পরিপূর্ণ ইসলামী শরিয়াহ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করা। একেবারে স্পষ্ট করে বললে ওসামা বিন লাদেন শাইখ সালমান আল আওদাহ এবং সফর আল হাওয়ালির সাথে বন্ধুত্ব বজায় রেখেছিলেন। 1991 মে মাসে সাহওয়ার নেতৃত্ব থেকে কিং ফাহাদের কাছে একটি দাবি দেওয়ার ঘোষণাপত্র বা ডিক্লারেশন অফ ডিমান্ডস পাঠানো হয়। এরপর 1992 সেপ্টেম্বরে তৎকালীন গ্র্যান্ড মুফতি বিন বাজের কাছে পাঠানো হয় উপদেশের স্মারকলিপি বা মেমোরান্ডাম অফ অ্যাডভাইস। কিন্তু উভয় প্রাপকের কেউই সেই চিঠিগুলোকে ইতিবাচক হিসেবে নেয়নি, বরং উভয়ের কাছ থেকেই সেগুলোর কঠোর জবাবের ফলে সৌদির মধ্যেকার ধর্মীয় দ্বন্দ্ব আরও বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় 1994 সালে সৌদি সরকার সাহওয়ার আলিমদের উপর চড়াও হয়। সালমান আল আওদাহ এবং সফর আল হাওয়ালি সহ আন্দোলনের অনেক নেতাকর্মীকে কারাগারে নিক্ষেপ করা হয়। নির্মম ব্যাপারটা ছিল সৌদি সরকারের এমন ধরপাকড়া ও মামলা হামলা সেই শান্তিপূর্ণ আন্দোলনের শরিক অনেককেই একেবারে চুপ করিয়ে দেয়। ফলে সেই আন্দোলনে যে শূন্যতা তৈরি হয় তা পূরণ হতে থাকে তুলনামূলক কঠোর পন্থা অবলম্বনকারীদের দ্বারা। ওসামা বিন লাদেন যখন এই আন্দোলনের জন্য আরও স্পষ্ট ও কঠোর সমালোচনার পথ বেছে নিয়েছিলেন, তখনও তিনি শাইখ সালমান আল আওদাহ, শাইখ সফর আল হাওয়ালি আর তাদের সহকর্মীদেরকেই আন্দোলনের পুরো কৃতিত্ব দিতেন। সেই সাথে এটাও স্পষ্ট রাখতেন যে তিনি এই ব্যাপারে এগিয়েছেন কেবল এটাকে আটকে রাখার কারণেই। নোট: সালমান আল আওদাহ এবং সফর আল হাওয়ালির প্রতি ওসামা বিন লাদেনের শ্রদ্ধা ও ভালোবাসা 90-এর দশকের শেষ পর্যন্ত শক্তিশালী থাকে। উদাহরণস্বরূপ অ্যাডভাইস অ্যান্ড রিফর্ম কমিউনিক্স কর্তৃক প্রকাশিত ওয়েস্ট পয়েন্টের নির্বাচিত বিবৃতিতে 10টি ভিন্ন ভিন্ন উপলক্ষে ওসামা বিন লাদেন এই দুই আলিমকে সৌদি জনগণের নেতা এবং আদর্শ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছিলেন। পরবর্তীতে 1999 সালে যখন ছেড়ে দেয়া হয়, তখন থেকে সফর আল হাওয়ালির সব ব্যাপারেই অনেকটা নীরবতা অবলম্বন করতে শুরু করেন। অবশ্য 9/11-এর পর এই হামলাকে বৈধ বলে তিনি একটি ফতোয়া দিয়েছিলেন। কিন্তু সালমান আল আওদাহ পর্যায়ক্রমে নিজের অবস্থান প্রত্যাহার করে নিয়েছিলেন। এভাবে তিনি অধ্যাপনা এবং মিডিয়া সহ সরকারি পৃষ্ঠপোষকতায় ভরপুর আকর্ষণীয় সব পদ প্রস্তুত পেয়ে যান। এমনকি পরবর্তীতে এক পর্যায়ে 2001 সালের পর তিনি ওসামা বিন লাদেনেরও সমালোচনায় লিপ্ত হয়েছিলেন। নোট: শাইখ সালমান আল আওদাহ প্রথমে সৌদি বিরোধী হওয়া সত্ত্বেও 1994 সালে সৌদিতে কারাবরণের পর প্ররোচিত হয়ে স্পষ্টতই সৌদিদের প্রতি নমনীয় হয়ে গিয়েছিলেন। ধারণা করা হয় এই কারণেই 1999 সালে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর এই বই লেখার সময়কালে অর্থাৎ 2011 সালে ওসামা বিন লাদেন এবং আল কায়দার ব্যাপারে তিনি রিয়াদ ন্যারেটিভের একজন অন্যতম চরিত্র ছিলেন। সৌদি সরকারের প্রতি নরমপন্থী হওয়ার প্রমাণ হিসেবে একদিকে তো তিনি তার পূর্ববর্তী অবস্থান প্রত্যাহার করে নিয়েছিলেন, এর উপর প্রশ্ন আসে একসময় শাসক বিরোধী কারাবন্দীকে একই প্রশাসন কেনই বা সরকারি টেলিভিশন প্রোগ্রাম, ওয়েবসাইট ইত্যাদি পরিচালনা করতে দিবে। এছাড়া 2007 সালে এমডিসি বা মিডল ইস্ট ব্রডকাস্টিং সেন্টার টিভি মিডিয়ায় শাইখ আওদাহ প্রকাশ্যে বলেছিলেন যে, হে ভাই ওসামা, কত রক্ত ঝরেছে, কত নিরাপদ লোক, শিশু, বৃদ্ধ, নারীকে হত্যা করা হয়েছে আল কায়দার নামে। তুমি কি এই শত সহস্র মানুষের বোঝা কাঁধে নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে খুশি হবে? আর দেখুন শাইখ সালমান আল আওদাহ, লেটার টু ওসামা বিন লাদেন, ইসলাম টুডে ইন্টারনেট, 17 সেপ্টেম্বর 2007। এছাড়া 9/11-এর আক্রমণের ব্যাপারেও শাইখ আওদার সমালোচনা পাওয়া যায়। এই সমস্ত কারণে শাইখ সালমান আল আওদাকে 9/11 পরবর্তী সময়ে রিয়াদ ন্যারেটিভের উল্লেখযোগ্য একজন চরিত্র হিসেবেই গণ্য করা হয়। সহজভাবে বললে 1999-এ শাইখ আওদাকে সৌদি সরকার ছেড়ে দিলে পরবর্তী প্রায় 1.5 যুগ ধরে নিজেদের মতো ব্যবহার করে নেয়। কিন্তু এরপর 2017 সালে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সময়ে সৌদি কাতার দ্বন্দ্ব তুঙ্গে থাকার সময় তিনি পুনরায় আটক হন। সেই সময় সৌদি কাতার ইস্যুতে সৌদির অন্যান্য দরবারি আলিমদের সাথে শাইখ আওদাকেও সৌদির পক্ষ নিতে বলা হলে তিনি অস্বীকৃতি জ্ঞাপন করেন। এই সমস্ত কারণের জের ধরেই সৌদি প্রশাসন তাকে দ্বিতীয়বার গ্রেফতার করে। এমনকি 2018 সালে রাষ্ট্রপক্ষ তাকে তাজদির হিসেবে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আবেদন করেছিল। এখনও পর্যন্ত অর্থাৎ 2025 সালেও
তিনি সৌদির কারাগারে বন্দী রয়েছেন। নোট শেষ হচ্ছে। সংস্কার আন্দোলনের পক্ষে কাজ করার সময় অর্থাৎ 1990-এর আগে ওসামা বিন লাদেন ব্যক্তিগতভাবে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স নায়েফ সহ কয়েকজন কর্মকর্তার সাথে ইরাকের সাদ্দাম হুসেইনের ব্যাপারে সতর্ক করে চিঠি পাঠাতেন। সেই সব চিঠিতে সৌদি আরবের জন্য সাদ্দামের ইরাক যে ক্রমে একটি হুমকি হয়ে উঠেছিল সেই ব্যাপারে তিনি আগ থেকেই সতর্ক করতেন। তার প্রবল ধারণা ছিল সাদ্দাম একসময় সৌদি আরবে আক্রমণ চালাবে। এই ব্যাপারে প্রশাসনের কাছ থেকে তিনি অসন্তোষজনক উত্তর পান। কিন্তু এই ব্যাপারে ওসামা বিন লাদেন এতই নিশ্চিত ছিলেন যে তার স্ত্রীর ভাষায় এক পর্যায়ে তিনি প্রকাশ্যে সবাইকে সতর্ক করতে শুরু করেন যে ইরাকি বাহিনী কুয়েত সীমান্ত হয়ে এখানে আক্রমণ করতে পারে। ওমর বিন লাদেনের স্মৃতিচারণ অনুযায়ী তার বাবা সাদ্দাম হুসেনকে কখনোই ভালো হিসেবে দেখেননি, বরং সাদ্দামকে তিনি সবসময় কাফিরি বলতেন আর বলতেন যে এত শক্তিশালী বাহিনীর এমন নেতা কখনো যুদ্ধ থেকে বিরত থাকবে না। ওসামা বিন লাদেনের ধারণা সত্য প্রমাণিত হয় 1990 সালের আগস্টে সাদ্দাম কুয়েত আক্রমণ করে বসে। আর তার গতি প্রকৃতি দেখে এটাও বোঝা যায় যে সে অবিলম্বে সৌদিতেও প্রবেশ করবে। এই ঘটনার সাথে সাথেই ওসামা সৌদির জন্যে নিজের পক্ষ থেকে যাবতীয় সাহায্য সহযোগিতা করতে এগিয়ে আসেন। সেই সময় সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স সুলতানের মাধ্যমে তিনি সরকারকে যথাসাধ্য সাহায্যের আবেদন জানান। তার প্রস্তাব ছিল নিজেদের কোম্পানির সমস্ত হালকা ভারী সরঞ্জাম ব্যবহার করে তিনি শক্ত প্রতিরোধ গড়ে তুলবেন এবং তার আফগান ফেরত অভিজ্ঞ বাহিনীকে ময়দানে নামাবেন। কিন্তু সৌদি রাজ পরিবার তার প্রস্তাব নাকচ করে দেয় এবং আমেরিকার সাহায্য প্রার্থনা করে। পশ্চিমা বাহিনীকে আরবের ভূমিতে জায়গা দিতে তারা প্রয়োজনীয় ধর্মীয় ফতোয়াও প্রস্তুত করে ফেলে। ওসামা বিন লাদেন সৌদির এহেন সিদ্ধান্তে দারুণ মর্মাহত হন। যেখানে 80-র দশকের শুরু থেকেই তিনি বলে আসছিলেন যে ইসলামের পরবর্তী বড় যুদ্ধটা হবে আমেরিকার বিরুদ্ধে, সেখানে কিং ফাহাদ কিনা ওদের কাছেই স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমিতে সেনা পাঠানোর আবেদন করলেন। ওসামা রাজ পরিবারে তার চেনা পরিচিতদেরকে আবারও সতর্ক করলেন যে আমেরিকার বাহিনী একবার আরব উপদ্বীপে পা ফেলতে পারলে সহজে যাবে না। তার সাহুয়ার সঙ্গী শাইখ সফর আল হাওয়ালি তার সাথে একমত পোষণ করেছিলেন। শাইখ হাওয়ালি তার নিজের এবং ওসামার মত একই উল্লেখ করে বলেছিলেন যে এটা বিশ্ব বনাম ইরাক নয়, এটা হলো পশ্চিম বনাম ইসলাম। ইসলামের প্রধান শত্রু ইরাক নয় বরং পশ্চিম। ওসামা বিন লাদেনের মনের ক্ষতকে আরও গভীর করে দিয়ে ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সৌদি বাহিনী জেদ্দার কাছে তার ফার্মে আক্রমণ চালায় এবং সেখানে কর্মরত প্রায় 100 জন আফগান ফেরত মুজাহিদদের থেকে সব ধরনের অস্ত্রশস্ত্র ছিনিয়ে নিয়ে নিরস্ত্র করে ফেলে। ওসামার ছেলের বর্ণনা মতে তার বাবা এতটাই রেগেছিলেন যে তিনি কথাও বলতে পারছিলেন না। তিনি তখনও পর্যন্ত ভালো জানা প্রিন্স আবদুল্লাহকে রেগেমেগে কল করে জানতে চান কেন এমন রেড দেয়া হয়েছে। এর জবাবে আবদুল্লাহ নাকি এর কারণ অনুসন্ধান করে জানানোর ওয়াদা করেছিলেন, কিন্তু সেই ওয়াদা অপূর্ণই রয়ে যায়। রাগ দমিয়ে নিজের দেয়া প্রস্তাব নাকচ হওয়া মেনে নিলেও ওসামা বিন লাদেন মানতে পারছিলেন না কিভাবে সৌদি পরিবার আর তাদের গ্র্যান্ড মুফতি ইসলামের পবিত্র ভূমিতে কাফিরদের সৈন্যদেরকে স্বাগত জানাতে পারল। নোট: মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিয়াত ছিল ইহুদি খ্রিস্টান আর মুশরিকদেরকে আরবের জমি থেকে বের করে দেয়া, আর সেটা পূর্ণ করেছিলেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। হাদিসে এসেছে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের সময় 3টি বিষয়ে ওয়াসিয়াত করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুশরিকদের আরব ভূমি হতে বের করে দিবে, তোমরা রাষ্ট্রদূতদের সাথে সদ্ব্যবহার করবে যেমনটা আমি তাদের সাথে করে থাকি। রাবি বলেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় বিষয়টি সম্পর্কে চুপ থাকেন, অথবা তিনি বলেন আমি তা ভুলে গিয়েছি। সুনানে আবু দাউদ 3029। সহিহ অনুরূপ হাদিস সহিহুল বুখারী 4431। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ বলতে শুনেছেন, আমি ইয়াহুদি ও নাসারাদের অবশ্যই আরব ভূমি হতে বের করে দিব এবং এখানে মুসলিম ছাড়া আর কেউ থাকবে না। সুনানে আবু দাউদ 3030, তিরমিজি 1607 নম্বর হাদিস সহিহ। আর আরব ভূমি বলতে যে বিস্তৃত জমিন বোঝানো হয় তা হাদিসের ভাষায় ইবনু আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আরব ভূমি ওয়াদিয়ে কুররা হতে ইয়েমেনের শেষ প্রান্ত পর্যন্ত বিস্তৃত এবং ইরাক হতে সমুদ্র পর্যন্ত বিস্তৃত। সুনানে আবু দাউদ 3033 হাদিস সহিহ। নোট শেষ হচ্ছে।
এই ব্যাপারে পরবর্তীতে ওসামা বিন লাদেন স্মৃতিচারণ করেছিলেন, আমার লোকেরা সহ অধিকাংশ সৌদি মুসলিমই এমন ফতোয়া দেখে তাজ্জব বনে গিয়েছিল, কেননা এটা এমন কিছু মানুষদের অর্থাৎ সৌদি আলিমদের থেকে এসেছিল যাদের প্রতি এতকাল তাদের পরিপূর্ণ আস্থা ছিল, তাই এই বিষয় পুরোপুরি কেটে যেতে একটু সময় লেগেছিল। নোট: এই বিষয় পুরোপুরি কেটে যেতে সহায়তাপূর্ণ ভূমিকা রেখেছিলেন ওসামা বিন লাদেনের আফগান সহযোদ্ধা আইমান আল জাওয়াহিরি সহ অন্যান্য মিশরীয় সহযোদ্ধারা। নোট শেষ হচ্ছে। এর জবাবে বিন লাদেন সৌদির বয়োজ্যেষ্ঠ আলিমদেরকে প্রশ্ন ছুড়ে দেন, কিভাবে আপনারা আমেরিকান কাফিরদেরকে এই ভূমিতে প্রবেশের ফতোয়া দিতে পারলেন? এটা তো জায়েজ নেই। সে সময় সাহুয়ার আলিমদের তিনি এর বিরুদ্ধে ফতোয়া দিতেও আহ্বান জানিয়েছিলেন। এছাড়াও তিনি একই ব্যাপারে সৌদির শাইখ উসাইমিনের একটি ফতোয়াকেও সমর্থন জানিয়েছিলেন, যেখানে শাইখ উসাইমিন মূলত পৃথিবীর সমস্ত মুসলিম, বিশেষত আরব উপদ্বীপের মুসলিমদের জন্য আগ্রাসী শত্রুকে যথাসম্ভব প্রতিহত করা ফরজ আখ্যায়িত করেছিলেন। সেই ফতোয়াতে আমেরিকানদেরকে আগ্রাসী হিসেবেই উল্লেখ করা হয়েছিল। নোট: এছাড়াও সেই সময় সৌদির অল্প সংখ্যক আলিম আমেরিকাকে জায়গা দেওয়ার বিরোধিতা করেছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন মুহাদ্দিস নাসিরুদ্দিন আলবানী। নোট শেষ হচ্ছে। ওসামা বিন লাদেন শাইখ উসাইমিনের সেই ফতোয়া দিয়ে সৌদি যুবকদেরকে আফগানিস্তানে গিয়ে আধা সামরিক প্রশিক্ষণ নিতেও উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন, আর মোটামুটি উল্লেখযোগ্য সংখ্যক সৌদি সেই আহ্বানে সাড়া দিয়েছিলেন। কিন্তু দিন শেষে সেই সবের কিছুই কাজে আসেনি। আরব ভূমিতে আমেরিকার আগমন ঠেকানো যায়নি। সেই সাথে দক্ষিণ ইয়েমেনের নাস্তিক মার্ক্সবাদী রেজিমকে উৎখাতের ক্যাম্পেইনেও সৌদির রাজ পরিবার এবং দরবারি আলেমেরা শেষ পর্যন্ত তাদেরই সঙ্গ দিয়ে গিয়েছিলেন, যাদেরকে বিন লাদেনের মতো শিক্ষিত তরুণ সৌদি ভক্তরাও কেবল আল্লাহর শত্রু হিসেবেই জানতেন। রিয়াদের এই যে সব দ্বন্দ্বময় অবস্থান, আফগানিস্তানের কমিউনিস্টদের বিরুদ্ধে জিহাদে যুবকদেরকে উদ্বুদ্ধ করা, কিন্তু ইয়েমেনের ক্ষেত্রে বাধা প্রদান, আরবের ভূমিতে পশ্চিমা সামরিক বাহিনীকে আহ্বান জানানো, সাহুয়ার আলিমদেরকে গ্রেফতার, তাজিকিস্তান, বসনিয়া হার্জেগোভিনা এবং অন্যান্য অঞ্চল থেকে যুদ্ধফেরত মুজাহিদদেরকে বিনা কারণে আটক করা, পরবর্তীতে সংস্কারবাদী আলিমদেরকে জেলমুক্তি, মোটা বেতন, পদমর্যাদার ইত্যাদির লোভ দেখিয়ে তাদেরকে নিজেদের অবস্থান থেকে সরিয়ে নিয়ে আসা এবং প্রশাসনের সাথে একাত্ম করে ফেলা, দূর থেকে দেখলে এই সমস্ত ঘটনা প্রবাহ ছিল সৌদি একনায়কতন্ত্রের পতনের সূচনা। অবশ্য এখানে উল্লেখ করার কারণ মূলত এই ঘটনাগুলো ওসামা বিন লাদেনের উপর কতটা প্রভাব ফেলেছিল সেই দিকটাই ফোকাস করা। তার চেয়েও বড় ব্যাপার হলো সৌদি সরকার এবং সরকারপন্থী আলিমদের দ্বারা এমন বিশ্বাসঘাতক আচরণের অনুভূতি শুধু ওসামা বিন লাদেনের একার ছিল না, আর এই মানুষেরা নিজেদের আদর্শের তাড়না থেকেই কাজ শুরু করে দেয়। ওসামা বিন লাদেনের একসময়ের বডিগার্ড আবু জান্দাল প্রশ্ন রেখেছিলেন, কোন ব্যাপারটা সৌদি যুবকদেরকে নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে সৌদির ভূমিতেই বোমাবাজি করতে উদ্বুদ্ধ করেছিল? আমি বিশ্বাস করি এর মূল কারণ ছিল এই যুবকদের প্রতি সৌদি সরকারের অথর্ব নীতি। আল মুহাইয়াহ কমপ্লেক্সে বোমা মারা ছেলেগুলো তো তাদের ইন্টারনেটে প্রকাশ করা অডিও টেপে স্পষ্ট বলেছিল যে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে জিহাদে যোগ দিয়েছিল রাষ্ট্রের অনুমতি নিয়েই। তাছাড়া শাইখ সাদ আল বুরাইক, শাইখ আইজ আল কার্নি, শাইখ সালমান আল আউদাহ এবং অন্যান্য গণ্যমান্য মাশায়েখদের প্রত্যক্ষ উদ্বুদ্ধকরণের কারণেই তারা জিহাদে যোগ দিয়েছিল। কিন্তু জিহাদ থেকে ফিরে আসার পর রাষ্ট্রই কিনা তাদেরকে ধরপাকড়াও শুরু করে দিয়েছিল, আর শাইখরাও তাদেরকে ছেড়ে গিয়েছিলেন। শাইখ সাদ আল বুরাইক আর শাইখ আইজ আল কার্নি তো এই যুবকদেরকে কথায় কথায় আক্রমণও শুরু করে দিয়েছিল, অথচ এই যুবকেরা ছিল তাদেরই লেকচার, খুতবা, দার্স এবং হালাকার ফসল। কিন্তু এত কিছুর পরেও আগেই দেখিয়েছি যে সৌদি ন্যারেটিভকে পশ্চিমা লেখকেরা গোগ্রাসে গিলে থাকেন। স্টিভ কোল তার গোস্ট ওয়ার্ডস বইটিতে উপরোক্ত ঘটনাপ্রবাহ বর্ণনা করেছেন পুরোপুরি খালিল এবং প্রিন্স তুর্কির সাক্ষাৎকারের উপর ভিত্তি করে, যারা একেবারে স্পষ্টভাবেই সৌদির পক্ষের লোক। তারা ওসামা বিন লাদেনকে বর্ণনা করেছেন উদ্ধত, দাম্ভিক, হুমকিধামকি প্রবণ হিসেবে, আলিম এবং রাজ পরিবারের সদস্যদের প্রতি অশ্রদ্ধাপূর্ণ হিসেবে। তাদের অভিযোগ ছিল ওসামা বিন লাদেন নাকি তার নেতৃত্বে খুব অল্প সংখ্যক মুজাহিদ দিয়ে সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন এবং কিং ফাহাদের সাথে সাক্ষাতের দাবি করে বসেছিলেন, অথচ ওসামার এহেন চিত্রায়ন তার ব্যাপারে অন্য কারো সাক্ষাৎকারের সাথেই মেলে না, আগের বা পরের কারো বর্ণনার সাথেই না। তাছাড়া স্টিভ কোল যে কোনো ধরনের ভিন্নমত সন্তর্পণে এড়িয়ে গিয়ে
খলিল তুর্কির বয়ানকে রীতিমতো ওহির মতন সত্য হিসেবে গ্রহণ করেছেন। সেই সাথে ওসামা যে কুয়েতের ব্যাপারে ইরাকের আক্রমণের ব্যাপারে সতর্ক করেছিলেন তাও সম্পূর্ণরূপে গোপন করা হয়েছে। সৌদি পরিবারের দুই ভক্তের গালগপ্প সবিস্তরে বর্ণনা করার পর স্টিভ কোল প্রিন্স তুর্কির বয়ানে একসময়ের ভদ্র সৌদি যুবকের চরমপন্থী হয়ে যাওয়ার বর্ণনা দেন। সহজ কথায় তিনি পুরোপুরি সৌদি ন্যারেটিভে ঢুকে যান। প্রিন্স তুর্কি তো প্রায় কান্না কান্না ভাব করে বলেছিলেন ওসামা একজন শান্ত, শান্তিপ্রিয়, ভদ্র মানুষ থেকে এমন এক মানুষ বনে যান যিনি মনে করতে শুরু করেছিলেন যে তিনি বিশাল বাহিনী জড়ো করে নেতৃত্ব দিয়ে ইরাককে স্বাধীন করে ফেলতে পারবেন। এটা ছিল তার অহংকার এবং দাম্ভিকতার বহিঃপ্রকাশ। ওসামা বিন লাদেনের প্রস্তাবের বিষয়ে আরও বিশ্বাসযোগ্য হল ওসামা এবং আমেরিকা উভয়কেই সৌদি প্রশাসন নিজেদের দলে রাখার চেষ্টা করেছিল। 2001 সালে পাকিস্তানি সাংবাদিক হামিদ মিরকে দেওয়া একটি সাক্ষাৎকারে ওসামা বিন লাদেন বলেছিলেন যে কুয়েত থেকে সাদ্দামকে উচ্ছেদের আমেরিকা সৌদি জোটের প্রচেষ্টাকে জনপক্ষে সমর্থন করার জন্য সৌদি প্রশাসন তাকে অনুরোধ করেছিল, কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানান। আর ওসামা বিন লাদেনের এই বক্তব্যটি সৌদির দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করলে একেবারে খাপে খাপ মিলে যায়। সৌদিরা বুঝে শুনেই হাজার হাজার সশস্ত্র এবং প্রশিক্ষিত মুজাহিদ বাহিনীকে দেশে আনতে চায়নি, কারণ ইরাক পরাজিত হওয়ার পর সৌদি প্রশাসনের সাথে মুজাহিদেরা কী করত? সৌদি প্রশাসন নিজেরাই যেহেতু পূর্ণাঙ্গ শরিয়াহ বাস্তবায়ন করে না, আর তা নিয়ে সেই সময় ইতিমধ্যে সাহুয়ার আন্দোলন ক্রমশ জোরদার হয়ে উঠেছিল, তাই অদূর ভবিষ্যতে নিজেদের পরিণতির কথা ভেবেই সৌদি প্রশাসন ওসামা বিন লাদেনের মুজাহিদ বাহিনীকে রাজ্যে প্রবেশে সম্মত হয়নি। কিন্তু তবুও সৌদি চেয়েছিল এমন একজন ব্যক্তিত্বকে পাশে রেখে তাদের এবং আমেরিকার মধ্যেকার মৈত্রীর প্রতি সমর্থন আদায় করে নেয়া, কেননা তা রাজ্যের সাধারণ মুসলিমদেরকে দারুণভাবে প্রভাবিত করত। কেননা ওসামা বিন লাদেনকে সৌদির বহু দিনদার ও ধর্মপ্রাণ মুসলমানেরা সমর্থন করত এবং তাকে ইসলামের একজন সমন্বয়ক হিসেবে শ্রদ্ধা করত। পশ্চিমের অনেক লেখকেরই তো ওসামা বিন লাদেনের চিন্তা ভাবনা এবং বুদ্ধি নিয়ে সন্দেহ রয়েছে, অথচ সেই সময় তাকে নিয়ে সৌদির এক ঢিলে দুই পাখি মারার পরিকল্পনা তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন এবং নাকচ করে দিয়েছিলেন। অবশেষে ওসামা বিন লাদেন সৌদি আরব ছেড়ে পাকিস্তান চলে যান। তার ভাইদের মাধ্যমে সৌদি কর্মকর্তাদেরকে তিনি কোনো রকমের বুঝ দিয়েছিলেন যে অন্তত ফিরে আসার শর্তে তাকে ভ্রমণ করতে দেয়া হোক, কিন্তু পাকিস্তান পৌঁছে যাবার পর তিনি স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন যে তার ফিরে আসার কোনো ইচ্ছে নেই। স্ত্রীকে পাঠানো চিঠিতে তিনি লিখেছিলেন, নাজওয়া, সৌদিতে একটা প্লেটও রেখে আসবে না। ওসামা বিন লাদেন কিভাবে তার পাসপোর্ট সহ ভ্রমণের অন্যান্য কাগজপত্র হাতে পেয়েছিলেন তা নিয়ে বেশ কয়েকটি গল্প প্রচলিত আছে, তবে আমি 2002 সালে যে ব্যাখ্যা দিয়েছিলাম সেটার মতো গ্রহণযোগ্য কিছুই পাইনি। ওসামার এক বা একাধিক ভাই সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং তাদেরকে রাজি করিয়ে ফিরেছিলেন যেন তাদের ভাই ওসামাকে ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র দেওয়া হয়। তিনি তার ব্যবসায়িক কাজে পাকিস্তানে যাবেন এবং কাজ শেষে ফিরে আসবেন। 2002 সাল থেকে আবু জান্দালও ওসামা বিন লাদেনের ভ্রমণের ব্যাপারে মোটামুটি একই রকম তথ্যই জানিয়েছেন। সৌদি আরব থেকে একবার মাত্র বের হতে এবং ফিরে আসতে শাইখ ওসামাকে এককালীন পাসপোর্ট দেওয়া হয়েছিল। তিনি সেই পাসপোর্টটি সৌদি আরব থেকে চূড়ান্ত প্রস্থানের জন্য ব্যবহার করেছিলেন এবং কখনোই ফেরেননি। রাজ পরিবারের কিছু সদস্যের সাথে পারিবারিক যোগাযোগের কারণেই তাকে অনুমতি দেওয়া হয়েছিল। অবশেষে ওসামা বিন লাদেন তার ভাইদের কাছে সৌদিতে ফিরবেন বলে ধোঁকা দেওয়ার জন্য ক্ষমা চেয়েও চিঠি দিয়েছিলেন। শান্তির দূত। ওসামা বিন লাদেন পেশোয়ারে ফিরে যান এবং সেখানে প্রায় 1 বছরের মতো অবস্থান করেন। এই সময়টায় তিনি আফগান বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে যেই রাজনৈতিক অস্থিরতা এবং সংঘর্ষ দানা বেঁধে উঠেছিল তা প্রশমন করার আপ্রাণ চেষ্টা চালান। সোভিয়েত বিরোধী জিহাদের সময়কালে শাইখ আবদুল্লাহ আজমের সাথে বিভিন্ন সেবা সংস্থায় যে সকল আরবেরা কাজ করত তাদের অনেকেই তখনও পাকিস্তানে ছিল। ওসামা বিন লাদেন তাদেরকে সাথে নিয়ে এগোতে থাকেন। বিশেষ করে ওয়াইল জুলাইদান নামের এক সৌদির সাথে একসাথে কাজ করতে থাকেন। ওয়াইল পেশোয়ারের আশেপাশের একটি ইসলামী দাতব্য সংস্থা পরিচালনার কাজ করতেন। সেই সময়গুলোর কথা স্মরণ করে তিনি বলেছিলেন, আমরা বিবাদ থামানোর জন্যে আফগান নেতাদের কাছে যেতাম, কেননা ওই সময়ে আফগান নেতাদের মধ্যে বিবাদ ক্রমেই আশঙ্কাজনক হয়ে পড়েছিল। আমরা আফগানের নেতাদের সাথে দেখা করে তাদেরকে শান্ত হতে বলতাম, কিন্তু তাদের এত পরিশ্রমের ফলাফল ছিল শূন্য।
কেননা সেখানে ওসামা বিন লাদেন আর তার সহকর্মীরা আসলে প্রিন্স তুর্কি এবং পাকিস্তানের বিপরীত মেরুতে অবস্থান করেছিল। অনেকটা শান্তির দূতের মতো বিন লাদেন চাইছিলেন সবার মধ্যে বোঝাপড়ার চুক্তি করতে, একে অপরের ঘোরতর শত্রু হ্যাকমতিয়ার আর মাসুদের মধ্যে সমঝোতা করাতে। তিনি চাইছিলেন যেন কোনোভাবেই আফগান প্রশাসনে কোনো কমিউনিস্ট এসে না বসে। কিছুক্ষণ পরে আরও বিস্তারিত আসছে। ওইদিকে আফগানের মূল ক্ষমতার জন্য সৌদি আরব আর পাকিস্তান উভয়েরই আলাদা পছন্দ ছিল, যথাক্রমে সাইয়াফ ও হ্যাকমতিয়ার। লরেন্স রাইট দাবি করেন যে এই অধ্যায় থেকেই নাকি ওসামা বিন লাদেন এবং প্রিন্স তুর্কি একে অপরের ঘোরতর শত্রু বনে যান, কিন্তু এই দাবি অপরিপক্ক বলেই মনে হয়। এই ঘোরতর শত্রুতা শুরু হয়েছিল আরও পরে গিয়ে, আর সেটার ট্রিগার ছিল প্রিন্স তুর্কির মনিব সৌদির রাজ পরিবারকে ওসামা বিন লাদেনের প্রকাশ্য সমালোচনা। তবে পশ্চিমের কাছে ওসামার সৌদির প্রতি বিদ্বেষের চেয়েও ব্রিটেন এবং আমেরিকার প্রতি তার বিদ্বেষই বেশি গুরুত্বপূর্ণ। এখন তো এটা রীতিমতো সত্য ধরে নেওয়া হয় যে আফগানিস্তান থেকে সোভিয়েতরা চলে যাওয়ার পর ওয়াশিংটন সহ গোটা পশ্চিমও আফগানদেরকে ত্যাগ করেছিল, অথচ বাস্তবতা হলো এই কথা একেবারেই ভুয়া। 1989-এ রেড আর্মির সর্বশেষ সদস্যটি চলে যাওয়া থেকে শুরু করে 1992-এ আফগান কমিউনিস্টদের চূড়ান্ত পতন পর্যন্ত পুরো সময় জুড়েই আমেরিকা, ব্রিটেন, জার্মানি এবং জাতিসংঘ কাবুলে নিজেদের পছন্দমতো সরকার প্রতিষ্ঠার জোর চেষ্টা চালিয়েছিল। তারা এমন লোকেদের দিয়ে সরকার গঠনের পায়তারা করেছিল যেখানে আফগানদের সমস্ত দলের প্রতিনিধি থাকবে, কেবলমাত্র কোনো প্রকার ইসলামপন্থী কিংবা সোভিয়েতদের বিরুদ্ধে অস্ত্র ধরা কেউ সেখানে থাকবে না। উদাহরণস্বরূপ ওয়াশিংটন সেখানে এক পর্যায়ে 3 জন কূটনৈতিক এবং একজন বিশেষ দূত নিযুক্ত করেছিল। তাদের মূল কাজ ছিল আফগানিস্তানে এমন এক প্রশাসন গঠনের জন্য কাজ করা যেখানে খুবই ঠাটবাটওয়ালা, ইংরেজি বলা, সেকুলার বুদ্ধিজীবী আফগান থেকে শুরু করে একসময়ের কমিউনিস্ট নেতা, এমনকি কমিউনিস্টদের প্রাক্তন প্রেসিডেন্ট নাজিবুল্লাহও থাকবে। এছাড়াও সেখানে আফগানদের পদচ্যুত রাজার সমর্থক, সোভিয়েতদের বিরুদ্ধে পুরো যুদ্ধের সময় আমেরিকা, ইউরোপ, ইরান কিংবা ভারতে টাকা পয়সা কামানোতে ব্যস্ত থাকা আফগানদের বিবেচনা করা হচ্ছিল। সহজ ভাষায় বললে সোভিয়েতদের তাড়াতে হাতে AK-47 উঠিয়ে নেওয়া মানুষগুলো ছাড়া অন্য যে কাউকে আনতেই পশ্চিম যথাসাধ্য তদবির চালিয়ে যাচ্ছিল। আসলে আফগানিস্তানে সোভিয়েত পরবর্তী সময়ে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার অন্যতম একটি কারণ ছিল এটাই, যারা নিজেরা জীবন বাজি রেখে সোভিয়েতের বিরুদ্ধে যুদ্ধ করে ওদের তাড়িয়েছিল, তারা চোখের সামনে দেখছিল যে তাদের ছিনিয়ে আনা বিজয়কে পশ্চিমারা সেই সব নামমাত্র মুসলিমদের কাছে তুলে দিচ্ছিল, যারা কিনা পুরো যুদ্ধটাই শুয়ে বসে কাটিয়েছিল। নোট: একই কারণে ওসামা বিন লাদেন এবং তার সহকর্মীরাও চাইছিল যেন আফগানে ফের কোনো পশ্চিমা বান্ধব প্রশাসন না আসে। এই কারণে রিয়াদ আর ইসলামাবাদের কাছেও অস্ত্রওয়ালা ইসলামপন্থীদের সমর্থন করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। যে কোনোভাবে তারাও কাবুলে এমন পশ্চিমপন্থী সরকার রুখতে চাইছিল যারা পরবর্তীতে সৌদি বিরোধী বা পাকিস্তান বিরোধীদের সাথে আঁতাত করার সমূহ সম্ভাবনা রাখত। এই বই লেখার সময়কালে অর্থাৎ 2010 থেকে 11 সালে সৌদি আরব আর পাকিস্তান আফগানিস্তানের কারজাই সরকার নিয়ে একই রকম সমস্যার মুখে পড়েছিল, কেননা কারজাই প্রশাসনও সৌদি আর পাকিস্তানের চাহিদার প্রতি ছিল নির্লিপ্ত, আর কারজাই প্রশাসনের ভিতও ঘুরে দিয়েছিল আমেরিকা এবং ন্যাটো। নোট: এমনকি আরও 1 দশক পরে 2020 এবং 21-এ এসেও আফগানিস্তান থেকে আমেরিকার বিদায় নেওয়ার ফলে আফগানিস্তানের প্রশাসন নিয়ে আমেরিকা সহ গোটা পশ্চিম সেই পুরনো তদবির চালাচ্ছে। সোভিয়েতরা চলে যাওয়ার পর আফগানিস্তানে আমেরিকা পশ্চিমা বান্ধব সরকার বসিয়ে দিতে চেয়েছিল। 2020-21-এ নিজেরা চলে যাওয়ার সময়ও গণতন্ত্র ইনস্টল করে দিতে চেয়েছে। এভাবে আফগানিস্তান নিয়ে পশ্চিমের সেই পুরনো চক্রান্তের ইতিহাস যেন বারবার ফিরে এসেছে। নোট শেষ হচ্ছে। এই প্রেক্ষাপট মাথায় রাখলে সোভিয়েত চলে যাওয়ার পর আফগানিস্তানকে পশ্চিমও ত্যাগ করেছিল এমন গল্প যুদ্ধে সত্যিই অংশ নেয়া যে কারো দ্বারা খারিজ হওয়া দেখতে পাওয়াই স্বাভাবিক। ইসলামিক ইউনিয়নের প্রধান আব্দুর রসুল সাইয়াফ বলেছিলেন, আফগান কমিউনিস্টদের পতনের পর আমেরিকা এবং ইউরোপের তত্ত্বাবধানে রাশিয়া সহ অন্যান্য নাস্তিক্যবাদী শক্তিগুলো এমন সব আফগানদের খুঁজে বের করেছিল যারা এখানে অন-ইসলামিক শাসন ব্যবস্থা গড়ে তুলবে। আর সাইয়াফ যতগুলো শত্রুর নাম নিয়েছিল
সেগুলোর মধ্যে আমেরিকাকেই ওসামা বিন লাদেন সবচেয়ে বেশি দায়ী করেছিলেন। পরবর্তীতে বিন লাদেন বলেছিলেন, আমরা সেই 1979 থেকে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়ে এসেছি, আর তখন কিনা আমেরিকা আমাদেরকে ওই একই কমিউনিস্টদের সাথেই কাজ করার জন্য চাপ দিয়ে যাচ্ছিল। আসলে আমেরিকার নৈতিকতা বলে কিছুই নেই। নিজের স্বার্থসিদ্ধির জন্য আমেরিকার সমস্ত নৈতিকতা বিসর্জন দিতে পারে। সোভিয়েত জিহাদ পরবর্তী সময়ে মুজাহিদদের নিজেদের মধ্যেকার বিপর্যয় ওসামা বিন লাদেনের পরবর্তী যুদ্ধ পরিকল্পনায় গভীর এবং দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছিল। আফগানদের মধ্যে যখন ফাটল ধরল, বিন লাদেন সেখান থেকে এই উপসংহারে উপনীত হলেন যে কোনো সামরিক বিজয়ের পরপর খুব অল্প সময়ের মধ্যে একটি শাসনতন্ত্র না দাঁড় করালে, বিশেষ করে যুদ্ধে উল্লেখযোগ্য ভূমিকা রাখা সবাইকে দিয়ে প্রশাসন গঠন না করে ফেললে সেই বিজয় সহজেই নষ্ট হয়ে যেতে পারে। ওসামা বিন লাদেন পরবর্তীতে এটাও বলেছিলেন, মুসলিমদের মধ্যে বিভিন্নতা থাকা সত্ত্বেও তারা সহ অবস্থান করে যুদ্ধ করতে পারে, এমনকি বিজয়ও আনতে পারে। ভিন্ন ভিন্ন সংস্কৃতি এবং গোত্রের আফগানদের সাথে থেকে যুদ্ধের অভিজ্ঞতা থেকে তিনি এমনটিই শিক্ষা পেয়েছিলেন। অপেক্ষাকৃত শক্তিশালী কাফির শত্রুর ক্ষমতা অল্প ঐক্যের মধ্যেও কাজ এগিয়ে নেওয়ার মানসিকতা ঘুরে দেয়, কিন্তু এইভাবে শেষমেশ বিজয় এলেও সেটাকে কোনো দৃঢ়তায় রূপ দেয়া যায় না যদি না যুদ্ধের পর একই বা আরও বেশি মাত্রার ঐক্য উপস্থিত থাকে। তিনি আরও বলেছিলেন যে আফগানিস্তানের সামরিক বিজয়ের সাথে সাথে সবাই নিজেদের মতো ঢিলেঢালা অবসর নিয়েছিল, আর এটাই আধা ঐক্যের সম্ভাবনাকে নষ্ট করে দেয়। এমনকি এক পর্যায়ে গিয়ে প্রত্যেক দল নিজ নিজ স্বার্থ উদ্ধারে লিপ্ত হয়ে যায়। বিন লাদেন লিখেছিলেন, আফগানিস্তান থেকে সোভিয়েতের বিদায়ের প্রায় সাথে সাথেই আফগানদের দলগুলোর মধ্যে লড়াই বেঁধে গিয়েছিল। বিভিন্ন দলের নেতাদের মধ্যে অনেক মত পার্থক্য ছিল। ইসলামের রাজনৈতিক বিরোধগুলোর মধ্যে যেগুলো মুসলিমদেরকে শুধু বিভক্তিই করে দেয়, সেগুলো আদতে খারাপ বলেই বিবেচিত। আর এমন বিরোধগুলোর মাঝে ইসলাম প্রতিষ্ঠা হতে পারে না। বিরোধগুলো নিয়ে হয়তো শত্রুকে কোনো রকম হারানো সম্ভব, কিন্তু সেগুলো সাথে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। ইসলামিক অডিও বুকের পক্ষ থেকে নোট: আমরা 2024-এর গণবিপ্লব বা গণ অভ্যুত্থান অথবা ব্যর্থ বিপ্লব অথবা ব্যর্থ গণ অভ্যুত্থান যেটাই বলি না কেন, সেখানেই আমরা দেখতে পেয়েছি ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পর একই ধরনের চেষ্টা ইউরোপ আমেরিকা করেছে, কিন্তু যখন সেখানে সফল পুরোপুরি হয়নি, তখন তারা গণ অভ্যুত্থানের শরিক দলগুলোর মাঝে ফাটল তৈরি করে দিয়েছে, যা বর্তমানে অর্থাৎ 2025 সালের জুলাই মাসে একই ধরনের অবস্থা দেখা যাচ্ছে। নোট শেষ হচ্ছে। তাই এরপর থেকে যুদ্ধকালীন সময়েই যথেষ্ট পরিমাণ ঐক্য নিশ্চিত করা এবং যুদ্ধ শেষে দ্রুত কার্যকর সরকার প্রস্তুত করা ওসামা বিন লাদেনের চিন্তা এবং পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে পরিণত হয়। আর তার মধ্যে এই ব্যাপারটা প্রতিফলিত হয়েছিল 1991 থেকে 1996 মধ্যে সুদানি প্রশাসন আর তাদের স্থানীয় প্রতিদ্বন্দ্বীদের দ্বন্দ্ব মিটমাট করে দেওয়ার প্রচেষ্টায়। 1996 পরবর্তী সময়ে মোল্লা ওমর, হ্যাকমতিয়ার এবং সাইয়াফের মধ্যে সহ অবস্থান করবার প্রচেষ্টা, এবং একেবারে বিশেষভাবে বললে 2003-এর পর ইরাক এবং সোমালিয়াতে মুজাহিদদের সম্মিলিত আন্দোলনে তার ভূমিকায়। সুদানের ঠিকানায় থিত হওয়া। সুদান থেকে ওসামা বিন লাদেন আল কায়দাকে আমেরিকার উপর যুদ্ধ প্রসারণের জন্য প্রস্তুত করেন। এর শুরু হয়েছিল 1992-এ ইয়েমেনে আমেরিকার বাহিনীর উপর আক্রমণের মধ্যে দিয়ে, আর 1992 থেকে 1994 পর্যন্ত সোমালিয়ার আমেরিকা বিরোধী শক্তিগুলোকে আল কায়দার সহায়তার মধ্যে দিয়ে এর ধারাবাহিকতা বজায় ছিল। এছাড়াও তিনি বাণিজ্যিকভাবে কনস্ট্রাকশনের কাজ এবং কৃষিজ প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কাজের মাধ্যমে অর্থ উপার্জনেও মনোযোগী হয়েছিলেন। উদ্দেশ্য ছিল কিছু সম্পদ জমিয়ে রাখা, যেন কারো প্রয়োজন হলেই প্রয়োজনীয় সাপোর্ট দিতে পারেন। উদাহরণস্বরূপ বলা যায় আর্থিকভাবে ভেঙে পড়া ন্যাশনাল ইসলামিক ফ্রন্ট বা NIF এর নেতা হাসান তুরাবির কথা, যাকে ওসামা বিন লাদেন সাহায্য করেছিলেন মূলত ব্যক্তিগত ধার দিয়ে, এবং সৌদি সহ অন্যান্য সব উপসাগরীয় রাষ্ট্রগুলোর ধনাঢ্য ব্যক্তিদেরকে এই গরিব রাষ্ট্রে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়ে। ওসামা বিন লাদেন নিজের ব্যবসা দিয়েই আল কায়দার খরচ, দলের নতুন কর্মীদের খরচ এবং আফগানিস্তানে যুদ্ধ করা অনাফগানদের পরিবারের খরচ চালাতেন। এইভাবে যখন তার অর্থনৈতিক কার্যের পরিধি বাড়তে থাকে, তখন এক পর্যায়ে তিনি তার সহকর্মীদেরকে আফ্রিকার সিং নামে পরিচিত পূর্বাঞ্চলীয় উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে পাঠিয়েছিলেন। নোট:
আফ্রিকার শিং বা ইংরেজিতে হর্ন অফ আফ্রিকা বলা হয় আফ্রিকার পূর্বতম অঞ্চলকে। এটি ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি এবং সোমালিয়া নিয়ে গঠিত। সোমালিয়া উত্তর পূর্ব দিকে শিংয়ের আকারে আরব সাগরে প্রসারিত হয়েছে বলে অঞ্চলটি এইরকম নামকরণ করা হয়েছে। নোট শেষ হচ্ছে। সেই সময় তিনি তাদেরকে একই সাথে নিজের ব্যবসা এবং আল কায়দার উপস্থিতির জন্য উপযুক্ত অঞ্চল খোঁজ করা উভয় ধরনের দায়িত্ব দিয়েই পাঠাতেন। সুদানে এসে ইসলামী বিশ্বের বৈচিত্র্য সম্পর্কে ওসামা বিন লাদেনের উপলব্ধি আরও বেশি গভীর হয়। এমনকি সৌদি আরবে বাবার কোম্পানি কিংবা আফগানিস্তানের সোভিয়েত বিরোধী যুদ্ধের অভিজ্ঞতার উপলব্ধির চেয়েও বেশি। খার্তুমেও তিনি সামরিক এবং বাণিজ্যিক অস্ত্রশস্ত্রের মাধ্যমে এমন এক বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন যা ছিল পূর্বের সমস্ত বাহিনীর তুলনায় বড়। নোট: খার্তুম হল সুদানের রাজধানী এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর। নোট শেষ হচ্ছে। যুবক বয়সে বাবার কোম্পানির হয়ে কাজ করবার সময় অর্থনৈতিক পুরো ঝুঁকিই ছিল কোম্পানির ঘাড়ে, আর আফগানিস্তানে তার ব্যক্তিগত দায়দায়িত্ব তুলনামূলক বেশি ছিল। এমনকি কিছু অপারেশনের অর্থায়নও তিনি নিজেই করেছিলেন। কিন্তু তবুও সিংহভাগ অপারেশনের খরচ সমস্ত ডোনারদের থেকে প্রাপ্ত সম্মিলিত খাত থেকেই করা হতো। অপরদিকে সুদানে এসে প্রথমবারের মতো সফলতার সবটুকু কৃতিত্ব কিংবা ব্যর্থতার সবটুকু দায়ভার ওসামা বিন লাদেনের নিজের ঘাড়ে এসে পড়ে। সার্বিকভাবে সেই অভিজ্ঞতা খুবই কঠিন, হতাশাজনক এবং দারিদ্র্যময় ছিল। কিন্তু একদিকে তা বিন লাদেনকে নেতৃত্বে অভ্যস্ত করে তুলেছিল। তিনি প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নেয়ার এবং বিপর্যয়ের সময় সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার গুণ অর্জন করেছিলেন। অন্যদিকে তা যৌবনের নিষ্পাপ সরলতার অবসান ঘটিয়েছিল, বিশেষ করে তার মধ্যে থেকে চোখ বন্ধ করে ইসলামের সমস্ত আলিমদেরকে বিশ্বাস করার ঝোঁক চলে যায়। সুদানের বছরগুলো ওসামা বিন লাদেনের সম্ভাব্য টার্গেট সহ রাজনৈতিক, সামরিক এবং মিডিয়া অপারেশন তথা কৌশলগত অগ্রাধিকারগুলো স্পষ্ট করে দিয়েছিল, আর এখনও সেগুলো অপরিবর্তিতই রয়ে গিয়েছে। জীবন যখন সুদানে। 1991 সালের ডিসেম্বরে ওসামা বিন লাদেন তার স্ত্রী, সন্তান এবং তার অনুসারীদের একাংশের জন্য খার্তুমে স্থায়ী বসতির ব্যবস্থা করতে শুরু করেন। খার্তুমের প্রান্তে মোটামুটি উন্নত শহরতলি আল রিয়াদের একই রাস্তায় অবস্থিত বেশ কিছু বাড়িকে থাকার এবং সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য বেছে নেওয়া হয়েছিল, আর সেই বাড়িগুলোর মধ্যে অন্তত একটিকে গেস্ট হাউস হিসেবে রাখা হয়েছিল, যাতে সুদানের বাহির থেকে, বিশেষ করে মুসলিম বিশ্ব এবং ইউরোপ থেকে নিয়মিত ভ্রমণে আসা অতিথিদের থাকার বন্দোবস্ত হয়। খার্তুমে ওসামা বিন লাদেন তার বড় ছেলেকে এক স্কুলে দিয়ে দেন। নাজুয়ার ভাষায় সেটি ছিল খুবই ভালো মানের একটি স্কুল। সেই সাথে তিনি নিজের সব ছেলেদের একটি বিজ্ঞান, গণিত, ইতিহাস এবং অবশ্যই ইসলাম সম্পর্কে ভালোভাবে শেখানোর জন্যে ঘরে খুবই উচ্চশিক্ষিত দক্ষ শিক্ষক রেখে দিয়েছিলেন। ক্রমেই সুদানকে এবং সুদানের মানুষদেরকে বিন লাদেনের ভালো লেগে যায়। এমনকি কিছু কাব্যে তিনি খার্তুমকে নিজের প্রিয় শহর বলেও উল্লেখ করেছিলেন। ওসামা বিন লাদেনের ব্যাপারে তার সুদানের প্রতিবেশীদের প্রতিক্রিয়া ছিল প্রায় একই রকম। তারা তাকে একজন দয়ালু, ভদ্র এবং সাদামাটা জীবনযাপনকারী হিসেবে বর্ণনা করেছিলেন। তিনি কথা বলতেন কম, প্রতিবেশীদের সাথে শ্রদ্ধাপূর্ণ সদ্ভাব বজিয়ে রাখতেন এবং 5 ওয়াক্ত সালাত কাছের একটি মসজিদে গিয়ে আদায় করতেন। সেই দিনগুলোর ব্যাপারে এক মুসল্লি পরবর্তীতে স্মৃতিচারণ করেছিলেন, আমরা তাকে সবসময় মসজিদে দেখতে পেতাম। তার স্বাভাবিক বেশভূষা থেকেই প্রতীয়মান হতো যে তিনি একজন দিনদার মানুষ। সুদানে তার বাগানের মালি ছিলেন মাজবুব আল আরাদি নামের এক স্থানীয়। তিনি আল কুদস আল আরাবিকে 2001 সালে দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, বিন লাদেন অতিথিদের চলে যাওয়ার পর বেঁচে যাওয়া খাবার থেকে খেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সেটাকে তিনি বরকতময় মনে করতেন। মাহজুব আরও বলেছিলেন যে ভোরের দিকে তিনি অফিসে যেতেন, তারপর যেতেন গেস্ট হাউসে। সেখানে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত থেকে ঘরে ফিরে যেতেন। এতটা সন্তর্পণে চলাফেরা করার পরেও সুদানেই ওসামা বিন লাদেনের উপর প্রথম বড় ধরনের হামলা হয়। আর তাকফির অল হিজরা নামের একটি তাকফিরি দল বিন লাদেনের বাড়িতে তাকে এবং তার বড় ছেলে আবদুল্লাহকে টার্গেট করে আক্রমণ চালায়। এই দলটি মনে করত ওসামা বিন লাদেন যথেষ্ট মুসলিম ছিলেন না। কিছু বছর পর সেই ঘটনার ব্যাপারে তিনি নিজেই বলেছিলেন, আমরা অতিথি ভাইদের সাথে
প্রতিদিন বিকেল 5টার দিকে একবার দেখা করতাম, কিন্তু সেই দিন আল্লাহই জানেন কেন যেন আমার একটু দেরি হয়ে গিয়েছিল। এমন সময়ে আমি গেস্ট হাউসের দিক থেকে একরাশ গোলাগুলির আওয়াজ পেলাম। কিছু গুলি আমার দিকেও ছুড়া হলো, তাই আমি দ্রুত আমার অস্ত্র তুলে নিলাম এবং ঘটনা কি দেখার জন্য গেস্ট হাউসের পাশেই একটি জায়গায় অবস্থান নিলাম। আমি আমার বড় ছেলেকেও একটি অস্ত্র দিয়ে বাড়িটার মধ্যে একটি জায়গায় অবস্থান নিতে দেখিয়ে দিলাম। আমি ভেবেছিলাম যে হয়তো কোনো বড় ধরনের সশস্ত্র বাহিনী হামলা চালিয়েছে, আর আমরা লড়বার জন্য প্রস্তুত ছিলাম। পরে আবিষ্কার করলাম যে আক্রমণটা করা হয়েছিল আসলে গেস্ট রুমে, যেখানে 3 যুবক দ্রুত ঢুকে আমি যেখানে বসতাম সেই দিকে লক্ষ্য করে গুলি ছুড়ে এতে অতিথিদের একজনের পেটে, একজনের উরুতে এবং আরেকজন পায়ে গুলিবিদ্ধ হন। সুদানের সিকিউরিটি ফোর্সের একটি দল কাছেই ছিল। তাদের সাথে আক্রমণকারী যুবকদের সংঘর্ষ হয়, আর তাতে যুবকদের 2 জন নিহত ও 1 জন আহত হয়। পরবর্তীতে ওসামা বিন লাদেন খার্তুমের আস-সাওরাহ মসজিদে আছেন ধরে নিয়েও অন্যান্য তাকফিরি দল তাকে হত্যা চেষ্টা করেছিল। নোট: ওসামা বিন লাদেন সেই মসজিদে নিয়মিত সালাত আদায় করতেন বলেই সেখানে হত্যা চেষ্টা করা হয়। পরবর্তীতে আফগান মুজাহিদদের বক্তব্য থেকে জানা যায় সেই হামলার দিন তিনি মারাত্মক অসুস্থ থাকায় মসজিদে যেতে পারেননি। আল কায়দা সহ আফগান তালেবান মুজাহিদদের অধিকাংশই এই ঘটনাকে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা এবং সাহায্য বিবেচনা করেন। নোট শেষ হচ্ছে। আক্রমণকারীরা বেশ কিছু মুসল্লিদেরকে হত্যা করেছিল, কিন্তু ওসামা বিন লাদেন তখন সেখানে ছিলেন না। এরপর তার উপর তাকফিরিদের আরেকটি আক্রমণ হয়েছিল 1996 সালে তিনি আফগানিস্তানে ফিরে গেলে। বিন লাদেনের প্রতি তাকফিরিদের এত ঘৃণা সত্ত্বেও আশ্চর্যজনকভাবে পশ্চিমা অভিজ্ঞতার অনেকেই তাকে, আল কায়দাকে এবং তালেবানদেরকেই কিনা তাকফিরি মানসিকতার বলে থাকেন। নোট: এই ব্যাপারে 2য় অধ্যায়ে একটি টিকা যোগ করা হয়েছিল। এখানে আবারও উল্লেখ করা হলো, ওসামা বিন লাদেন, আল কায়দা কিংবা তালেবান কাউকেই ঢালাওভাবে তাকফিরি ট্যাগ দেওয়া থেকে বাঁচানোর চেষ্টা কঠিন পদক্ষেপ নয়, বরং তাদের তাকফির এবং এর প্রয়োগ ইসলামী শরিয়াহের মূলনীতি অনুযায়ী সঠিক হচ্ছে কিনা সেটা বিবেচনা করে দেখাই হলো সঠিক পদক্ষেপ। যেসব পশ্চিমা কিংবা মুসলিম সমালোচকদেরকে লেখক খণ্ডন করতে চাইছেন, তারা ওসামা বিন লাদেন কিংবা আল কায়দাকে তাকফিরি বলার কারণ মূলত মুসলিম বিশ্বে আল্লাহর আইন দিয়ে শাসন না করা শাসকদেরকে করা তাকফির, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে কাফিরদেরকে সহায়তায় লিপ্তকারীদেরকে তাকফির ইত্যাদি। এমন তাকফির শরিয়াহ এর আলোকে আদৌ চরমপন্থা কিংবা নতুন উদ্ভাবিত কিছু নয়, কিন্তু পশ্চিমারা সহ সমস্ত শাসকপন্থী ইরজাই ও মুরজিয়ারা সহ সকল ক্ষেত্রেই চরমপন্থী অর্থে তাকফিরি ট্যাগ দেয় বলে লেখক ব্যাপারটা খণ্ডন করতে চেয়েছেন। কিন্তু তা করতে গিয়ে তাকফির মাত্রই যেন তিনি চরমপন্থী তাকফিরি ধরে নিয়েছিলেন, যা বিশুদ্ধ নয়। সবচেয়ে বিশুদ্ধ হয় এভাবে বললে, ওসামা বিন লাদেন এবং আল কায়দা তাকফির করে ঠিক, কিন্তু তা আহলুস সুন্নাহ ওয়াল জামার মূলনীতি অনুযায়ী বিশুদ্ধ তাকফির, তা চরমপন্থী তাকফির নয়, যেমনটা পশ্চিমা বিশেষজ্ঞ শাসকপন্থী মুরজিয়ারা কিংবা ইরজাইরা বুঝিয়ে থাকে। নোট শেষ হচ্ছে। সুদানের ব্যবসাসমূহ। ওসামা বিন লাদেন বলেছিলেন যে তিনি 1983 সালে সর্বপ্রথম সুদানে গিয়েছিলেন অঞ্চলটির কৃষিজ উর্বরতা এবং ব্যবসায়িক সম্ভাবনা খতিয়ে দেখার জন্য, আর পরবর্তীতে 1991-এর শেষের দিকে যখন আবার সুদানে যান, তখন সেখানে কৃষিজ প্রজেক্ট এবং রাস্তাঘাট নির্মাণ উভয় ধরনের কাজেই মনোযোগী হন। এইগুলোর মাধ্যমে তার অন্যতম একটি লক্ষ্য ছিল হাতে সম্পদের পরিমাণ যথাসম্ভব বাড়িয়ে নেয়া। এই ব্যাপারে তার এক ঘনিষ্ঠ সাথী বলেছিলেন, তিনি নিজ সম্পদ এবং ব্যবসা বিনিয়োগের ব্যাপ্তি যথাসম্ভব বাড়ানোতে মনোযোগ দিয়েছিলেন। তিনি বেশ কয়েক ধরনের ব্যবসা গড়ে তুলেছিলেন। কিছু ছিল আমদানি রপ্তানি কেন্দ্রিক, কিছু ছিল কনস্ট্রাকশন কেন্দ্রিক। সুদানে কনস্ট্রাকশনের সবচেয়ে বড় কোম্পানির নাম দিয়েছিলেন আল হিজরাহ ফর কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। সেখানে প্রায় 600 থেকে 700 লোককে নিয়োগ দেওয়া হয়েছিল, যারা বিন লাদেনের হয়ে কাজ করত। ওসামার সেই কোম্পানি সুদানের বন্দরকে খার্তুমের সাথে সংযুক্ত করার প্রখ্যাত চ্যালেঞ্জ রোড নামের 500 মাইলের অর্থাৎ 800 কিলোমিটারের বেশি হাইওয়ে তৈরি করেছিল। সেই কোম্পানির অধীনে সুদানের বন্দরনগরের নতুন বিমানবন্দর এবং কিছু ভাদু তৈরি করা হয়েছিল। এছাড়া এক উল্লেখযোগ্য সংখ্যক সৌদিকে তিনি সুদানে বিনিয়োগ করার জন্যও
রাজি করিয়েছিলেন। সেই সময়ও তিনি সৌদি থেকে নিজের অর্থ বের করে আনতে পারছিলেন। কোম্পানি থেকে কনস্ট্রাকশনের ভারী গাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি ক্রয় করে নিয়ে আসতে পারছিলেন। 1994-এ কিং ফাহাদ তাকে সৌদি নাগরিকত্ব থেকে বহিষ্কার করা পর্যন্ত এই রকমই অব্যাহত ছিল। সুদানে থাকাকালীন সময়ে ওসামা বিন লাদেন নিজের ব্যক্তিগত মনোযোগ সবচেয়ে ঢেলে দিয়েছিলেন কৃষিতে। লরেন্স রাইট লিখেছিলেন, তার কল্পনা জুড়ে ছিল কৃষিকাজ। দক্ষিণ পূর্ব সুদানের দামাজিন অঞ্চলে ওসামা বিন লাদেনের এক বিরাট কৃষি খামার ছিল। তার কিছু নির্মাণ কাজের পারিশ্রমিক হিসেবে সুদান প্রশাসনের পক্ষ থেকে তাকে জমি প্রদান করা হয়েছিল, আর তার খামারটা ছিল সেই জমিতেই। সেখানে তিনি গরু, মহিষ, ঘোড়া পালতেন, গম, সয়াবিন সহ বিভিন্ন ধরনের শাকসবজি ফলাতেন। সুদানের বন্দরের কাছাকাছি তিনি একটি লবণের খামারও করেছিলেন। সৌদি আরবের সময়গুলোর মতোই ওসামা বিন লাদেন শহর থেকে দূরে থাকা বেশি উপভোগ করতেন। নাজুয়া স্মৃতিচারণ করে বলেছিলেন, একবার তো পৃথিবীর সবচেয়ে বড় সূর্যমুখী উৎপাদন করতে গিয়ে তিনি মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছিলেন। তখন ফার্মে জন্মানো বিরাট বিরাট সূর্যমুখী ফুলগুলো সবাইকে দেখানোতেই আমার স্বামী সবচেয়ে আনন্দবোধ করতেন। আল কায়দার ক্রমবিকাশ। আল কায়দার বেশিরভাগ সদস্যকেই ওসামা বিন লাদেন সুদানে নিয়ে এসেছিলেন। আফগানিস্তানের প্রশিক্ষণ কেন্দ্র এবং অন্যান্য বিষয়াদি দেখভালের জন্য খুব অল্প সংখ্যক লোকজন সেখানে রেখে আসা হয়েছিল। সুদানে তার মিলিটারি লেফটেন্যান্ট ছিলেন তার সবসময়ের মিলিটারি কমান্ডার আবু ওবায়দাহ আল পানশিরি এবং পানশিরির ডেপুটি আবু হাফস আল মিশরি। উভয়ে ছিলেন মিশরীয়। একদিকে ওসামা বিন লাদেন ব্যবসা বাণিজ্য দেখছিলেন, তুরাবি আর তার প্রশাসনের সাথে বোঝাপড়া করছিলেন এবং মুসলিম বিশ্বে তার যোগাযোগ বৃদ্ধি করছিলেন। অপরদিকে আবু ওবায়দাহ এবং আবু হাফস মিলে সুদানে নিয়ে আসা আল কায়দার সদস্যদেরকে ওসামার জমি জামাতে নতুন করে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছিলেন। আবু ওবায়দাহ এবং আবু হাফস সুদানের মিলিশিয়া বাহিনীর সাথেও কাজ করেছিলেন। এছাড়া সুদানের গোয়েন্দা সংস্থার প্রধান সালাহ আবদুল্লার সাথেও তাদের ভালো পরিচয় ছিল। সালাহের কাছ থেকে তারা আফ্রিকা সহ বহির্বিশ্বের প্রয়োজনীয় খোঁজ খবর নিতেন। ওসামা বিন লাদেন এই দুইজনকে সোমালিয়াতে একটি পরিদর্শন মিশনেও পাঠিয়েছিলেন। পরবর্তীতে আবু ওবায়দাহ আল পানশিরিকে এরিত্রিয়ার ইসলামিক সংগঠনগুলোর সাথে যোগাযোগের জন্য পাঠানো হয়েছিল। দায়িত্ব ছিল সেখানকার জামাতে জিহাদ দলটির জন্য অর্থ পৌঁছিয়ে দেয়া এবং তাদেরকে বেশ কিছু প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তুলতে সাহায্য করা। সোমালিয়াতে আমেরিকার নেতৃত্বে জাতিসংঘের রিস্টোর হোপ অপারেশন চলাকালীন সময়ে সেখানে আল কায়দার কার্যক্রম কীরূপ ছিল তা নিয়ে যেন বিতর্কের শেষ নেই। এই ক্ষেত্রে একেবারে অনেক কিছুই করেছিল থেকে শুরু করে অল্প, এমনকি কিছুই করেনি বলেও ধারণা প্রচলিত রয়েছে। এই ক্ষেত্রে সত্য বোধ হয় এটাই যে সোমালিয়া সংঘর্ষে ওসামা বিন লাদেনের আফগান আরব বাহিনীর কিছুটা ভূমিকা ছিল। আমেরিকা জাতিসংঘের যৌথ মিশন শুরু হওয়ার আগেই বিন লাদেন সোমালিয়ার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি প্রশিক্ষণ ক্যাম্প গড়ে তুলেছিলেন। সুদান, সৌদি আরব কিংবা ইয়েমেন থেকে আল কায়দার সদস্যদেরকে বাধ্য হয়ে চলে আসতে হলে নিরাপদ আশ্রয়স্থল হিসেবে তারা সোমালিয়ার এই ক্যাম্পগুলোতে এসে উঠত। আবু জান্দাল ব্যাখ্যা করেছিলেন, আরব উপদ্বীপের কাছাকাছি অবস্থিত সোমালিয়াকে তারা নিজেদের জন্য শক্তিশালী ঘাঁটি বানাতে চেয়েছিলেন, কেননা আল কায়দার ভাইদের পরবর্তীতে একসময়ে গোটা আরব উপদ্বীপ স্বাধীন করবার ইচ্ছে ছিল। তাছাড়া সোমালিয়াতে শক্তিশালী বাহিনী স্থাপন করা সম্ভব হলে সেটা আমেরিকাকে ঠেকাতেও ব্যবহার করা যেত, কেননা আমেরিকা তো সুযোগ পেলে নিশ্চিতভাবেই আফ্রিকার শিং দখল করতে এগোত। 1993 থেকে 1994-এর মধ্যে আল কায়দার সৈন্যরা সোমালিয়ায় যোদ্ধাদেরকে অস্ত্রশস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সহায়তা করেছিল, কিন্তু তা সত্ত্বেও সেটাকে অল্পই বলা চলে। নোট: লেখক শুরুতে উল্লেখ করেছেন যে সোমালিয়াতে আল কায়দার কার্যকলাপের পরিধি নিয়ে মতবিরোধপূর্ণতা রয়েছে, আর শেষে নিজের মতো দিয়েছেন যে তা অল্পই বলা চলে। কিন্তু এই ব্যাপারে মুজাহিদ সমর্থকদের উপসংহার ভিন্ন। সোমালিয়াতে যুদ্ধে আমেরিকার মূল কৌশল ছিল ব্ল্যাক হক হেলিকপ্টার থেকে মেশিনগান দিয়ে আক্রমণ করা। সে সময় আল কায়দার যোদ্ধারা সবকিছু পর্যবেক্ষণ করতে করতে হঠাৎই এক নতুন যুদ্ধ কৌশল আবিষ্কার করে, আর তা হলো আরপিজি বা রকেট লঞ্চার দিয়ে কোনোরকম হেলিকপ্টারের লেজ ধ্বংস করা গেলে তা ভূপাতিত হয়ে যায়। হেলিকপ্টারের আরোহীরা বন্দী কিংবা নিহত হয়,
সেই সাথে মূল্যবান হেলিকপ্টারের পেছনে শত্রুর ঢালা সমস্ত অর্থ নিমিষেই মাটিতে মিশে যায়। পরবর্তীতে এই কৌশল আয়ত্ত করেই আল কায়দার যোদ্ধারা নিজেদেরকে এবং স্থানীয় সোমালিয়া যোদ্ধাদেরকে গড়ে তুলেছিল এবং আমেরিকাকে পরাজিত করেছিল। সোমালিয়াতে আল কায়দা এই কৌশল এতই ব্যবহার করেছিল যে পরবর্তী সময়ে এটা আল কায়দার একটি সিগনেচার রণকৌশল হিসেবে পরিচিত হয়েছিল। এমনকি হলিউড সোমালিয়ার এমন যুদ্ধকে কেন্দ্র করে ব্ল্যাক হক ডাউন নামে সিনেমাও বানিয়েছিল, কিন্তু অবশ্যই সেখানে তারা নিজেদের মতো করে গল্প বলেছে। সেটা যাই হোক, তুলনামূলক অল্প ব্যক্তির যুদ্ধে এমন প্রভাব বিস্তারকারী কার্যকলাপকে অল্প বলা চলে বলে খাটো করে দেখার অবকাশ নেই। নোট শেষ হচ্ছে। আসলে এইগুলোর চেয়েও গুরুত্বপূর্ণ ছিল ওসামা বিন লাদেন আর তার 2 লেফটেন্যান্ট সেখানে আমেরিকার কার্যকলাপ পর্যবেক্ষণ করে কী শিখেছিলেন। আমেরিকার ব্যাপারে বিন লাদেনের বিশ্বাস আবু জান্দাল খুব অল্প ভাষায় গুছিয়ে বলেছিলেন, আমেরিকার সৈন্যরা হলো কাগজের ভাগ। কয়েকবার আঘাত এলেই তারা মৃতদেহগুলো টানতে টানতে পালিয়ে যায়। আমেরিকার বহরে প্রচুর অস্ত্রশস্ত্র রয়েছে, কিন্তু ওদের পুরুষ নেই। সংগঠনের বিস্তার এবং যুদ্ধের প্রস্তুতির জন্য আল কায়দার সদস্যরা আফ্রিকা সহ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে কাজ জারি রেখেছিল। উদাহরণস্বরূপ 1992 সালে ক্যানিয়ার নেটওয়ার্ক গড়ে তোলার উদ্দেশ্যে ওসামা বিন লাদেন তার আফগান যুদ্ধের সঙ্গী খালিদ ফাওয়াজকে নাইরোবিতে পাঠিয়েছিলেন। সেই ধারাবাহিকতাতেই শহরটিতে অবস্থিত আমেরিকান অ্যাম্বাসিতে 1998 সালের প্রলয়ঙ্কারী হামলা হয়েছিল। সেই হামলার প্রস্তুতির উপরের ছদ্মবেশ হিসেবে 1993 সালেই ফাওয়াজ সেখানে আসমা নামের একটি আমদানি রপ্তানির কোম্পানি খুলে বসেছিলেন। 1994-এ কিছু কাজের জন্য ফাওয়াজকে বিন লাদেন লন্ডনে পাঠান, আর নাইরোবিতে ফাওয়াজের স্থলাভিষিক্ত করা হয় আরেক আফগান ফেরত যোদ্ধা ওয়াদি আল হাজিকে। আল কায়দার আক্রমণের পরিকল্পনা, মেইল অ্যান্ড ফ্যাক্স মেশিনের মাধ্যমে এনকোডেড মেসেজ আদান প্রদান ইত্যাদিতে ওসামা বিন লাদেনের অভিজ্ঞ লোক ছিলেন ওয়ালি খান আমির শাহ। এই ওয়ালি খান আবার ফিলিপাইনে কাজ করেছিলেন রামজি ইউসুফের সাথে, যিনি ছিলেন 1993 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার হামলার মূল রচয়িতা। ওয়ালি খান এবং রামজি ইউসুফ মিলে প্রেসিডেন্ট ক্লিন্টন এবং ম্যানিলায় পোপ দ্বিতীয় পলের উপর আক্রমণের পরিকল্পনা, প্রশান্ত মহাসাগরীয় রুটে চলাকালীন আমেরিকার বিমানের হামলার পরিকল্পনা এবং ফিলিপাইনের ইসলামপন্থীদের জন্য প্রশিক্ষণ ক্যাম্প খোলার কাজ করেছিলেন। সুদানে ওসামা বিন লাদেনের সাথে ইজিপশিয়ান ইসলামিক জিহাদ বা EIJ এর নেতা আইমান আল জাওয়াহিরির ভালো সম্পর্ক গড়ে ওঠে। আগেই উল্লেখ করা হয়েছিল বিন লাদেনের সাথে ডক্টর জাওয়াহিরির প্রথম পরিচয় হয়েছিল আফগান জিহাদে। সেই সময় উভয়েই শাইখ আবদুল্লাহ আজমের সাথে কাজ করতেন। সেই সময় আইমান আল জাওয়াহিরি পুরোপুরি মিশর কেন্দ্রিক কাজ নিয়ে ব্যস্ত ছিলেন, আর ওসামা বিন লাদেনের উপর তার তেমন প্রভাবও ছিল না। আমরা ইতিমধ্যেই দেখেছি অনেকেই দাবি করে যে ডক্টর জাওয়াহিরি নাকি কৌশলে EIJ এর সদস্য আল পানশিরি ও আল মিশরিকে প্রথমে বিন লাদেনের কাছের সার্কেলে এবং পরে আল কায়দার অংশ বানান, আর এভাবে নাকি তিনি নিজের জন্যে বিন লাদেনের কাছে পৌঁছাবার পথ সুগম করেন। এমনকি এক পর্যায়ে ওসামা বিন লাদেনের মস্তিষ্ক হয়ে ওঠেন, অথচ নিছক ধারণা ছাড়া এই সমস্ত কথাবার্তার কোনো প্রমাণ নেই। উদাহরণস্বরূপ আবু উবায়দা আল পানশিরি এবং আবু হাফস আল মিশরির এমন কোনো আচরণই পাওয়া যায় না যেটা দিয়ে বলে দেওয়া যায় যে তারা ওসামা বিন লাদেনের প্রতি পুরোপুরি আনুগত্যশীল ছিলেন না, কিংবা তারা ডক্টর জাওয়াহিরির হয়ে তার আল কায়দায় প্রবেশের পথ সুগম করছেন। এমনকি ওসামা বিন লাদেনের নিজস্ব চিন্তা চেতনায় ডক্টর জাওয়াহিরির গভীর প্রভাব ছিল বলেও যথেষ্ট প্রমাণ নেই, বরং সমস্ত প্রমাণ এর বিপরীতটাই নির্দেশ করে। এটাও যে আসলে সৌদির বানানো খারাপ মিশরীদের পাল্লায় পড়ে সহজ সরল সৌদি যুবকের নষ্ট হয়ে যাওয়া গল্পের একটি অংশ, তা বুঝতে এত ব্যাক পেতে হয় না। সৌদির বোনা গল্প সবচেয়ে বেশি ফুটে উঠেছে লরেন্স রাইটের দ্য লোমিং টাওয়ার বইতে। লরেন্স রাইট তার বইতে সৌদি সাংবাদিক জামাল খাশোগির একটি গল্প এনেছেন, আর তা হলো জামাল খাশোগিকে নাকি বিন লাদেন পরিবারের পক্ষ থেকে সুদানে পাঠানো হয়েছিল যেন ওসামার একটি সাক্ষাৎকার নিয়ে আসা হয়। তো তারা চেয়েছিল যেন তাদের পরিবারের ছেলেকে চিত্রায়ন করা হয় যুদ্ধক্লান্ত, হতাশ এবং সহিংসতা ছেড়ে দিয়ে কেবল ক্ষেত খামার নিয়ে ব্যস্ত সহজ সরল হিসেবে, কেননা সেটা সৌদি সরকারের প্রতি স্পষ্টভাবে এই ইঙ্গিত দিত যে তিনি তাদের জিহাদ ছেড়ে দেওয়ার শর্তগুলো মেনে নিয়েছিলেন। লরেন্স রাইট লিখেছেন,
খাশোগির সাথে বেশ কয়েকবার মিটিংয়ের পর ওসামা বিন লাদেন তার সাথে একদিন রাতের খাবারে যোগ দেন। তখন ওসামা নাকি মদিনাকে কতটা মিস করেন, সেখানে ফিরে যেতে কতটা আকুল হয়ে আছেন, এইসব কষ্টের কথা বলে চলেছিলেন। তাই খাশোগি নাকি ভাবতে শুরু করেছিলেন যে তিনি সৌদি সরকারকে খুশি করার মতো একটি সাক্ষাৎকার নিতে পারবেন। কিন্তু কিছুক্ষণ বাদেই তার ধারণা ভুল প্রমাণিত হয়। লরেন্স রাইটের ভাষায়, এমন সময় কেউ একজন ওসামার কাছে এসে তার কানে কানে কিছু একটা বলল। তিনি উঠে দাঁড়ালেন এবং তার উদ্যানের দিকে চলে গেলেন। সেখানে খাশোগি অস্পষ্টভাবে 2-3 জনকে মিশরীয় টানে আলাপ করতে দেখেন। মিনিট 5 পর ওসামা ফিরে এলে খাশোগি আবার তাকে জিজ্ঞাসা করলেন তিনি জিহাদ ত্যাগ করবেন কিনা। এবার ওসামা বিন লাদেন জিজ্ঞাসা করলেন, বিনিময়ে আমি কি পাব? এই কথা শুনে খাশোগি তাজ্জব বনে গেলেন। ওসামা এর আগে কখনোই নিজ স্বার্থের জন্যে এভাবে রাজনীতিবিদদের মতো কথাবার্তা বলেননি। আমি আসলে জানি না, আমি তো সৌদি সরকারের হয়ে এখানে আসিনি বলে খাশোগি দুর্বলতা স্বীকার করে নিলেন। সেটা শুনে ওসামা বিন লাদেন মুচকি হেসে বললেন, তা ঠিক আছে, কিন্তু এমন একটি পদক্ষেপ অনেক হিসেব নিকেশ করেই নিতে হবে। এরপর তিনি অর্থাৎ বিন লাদেন কিছু শর্ত দিলেন। তাকে পুরোপুরি ক্ষমা করে দিতে হবে, আরবের ভূমি থেকে আমেরিকার বাহিনী সম্পূর্ণরূপে উঠিয়ে নেওয়ার স্পষ্ট দিনক্ষণ ঘোষণা করতে হবে। খাশোগির মনে হতে থাকলো যে তার বন্ধু বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছেন। এতটুকুতেই রিয়াদ ন্যারেটিভের মোটামুটি একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। একজন ভালো কিন্তু কিছু ভুল করা সৌদির অর্থাৎ ওসামা যে সৌদির কাছে আরেকজন ভালো সৌদির লোক অর্থাৎ খাশোগি গেলেন এবং তাকে ভুলের প্রায়শ্চিত্ত করে ঘরে ফেরার সুযোগ দিলেন। ক্লান্ত পরিশ্রান্ত এবং যার পরেই না অখুশি ওসামা বিন লাদেন যেই মুহূর্তে প্রায় রাজি হয়ে গিয়েছিলেন, ঠিক তখনই রহস্যময় এক লোক এসে বাগানে মিশরীয় টুনে আরবি বলা অর্থাৎ আইমান আল জাওয়াহিরি, আবু হাফস এবং আবু ওবায়দা এই লোকেদের সাথে আলাপ করতে ডেকে নিয়ে গেলেন। পরে যখন ওসামা খাবার টেবিলে ফিরে এলেন, তখন কিনা তিনি একেবারে ভিন্ন মানুষ, যেন একেবারে অবাধ্য, এমনকি মানসিক ভারসাম্যহীন। খাশোগির প্রস্তাব নাকচ করে দিয়ে যেন তিনি মিশরীয়দের দেখানো সর্বনাশের পথে হাঁটলেন। লরেন্স রাইটের বইয়ের এই অংশটুকু পড়ে আমার কাছে মার্ক টুয়েনের সেই বক্তব্যের কথা মনে পড়ে গিয়েছিল। এক উপন্যাসের কাহিনীতে ঘটনাক্রমে এক কামানের গোলার অসম্ভব দূরত্ব অতিক্রম করার পর সেখানকার একটি চরিত্রের দ্বারা সেই গোলা কোথা থেকে নিক্ষেপ করা হয়েছিল সেটাও নিখুঁতভাবে বের করে ফেলার উদ্ভট কথামালা লেখা হয়েছিল। তো এই পুরো ব্যাপারটা উল্লেখ করে মার্ক টুয়েন শুধু একটি ছোট্ট মন্তব্যই করেছিলেন, ব্যাপারটা একটু বেশি মিলে গেল না। নোট: যে ঘটনার অবতারণা করা হয়েছে তা সত্য হলেও সেটা ছিল খুবই সাধারণ এক ঘটনা, কেননা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে সহযোদ্ধাদের সাথে প্রয়োজনীয় পরামর্শ করা সাধারণ এক ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত নেওয়ার আগে সাহাবীদের সাথে পরামর্শ করতেন। ওসামা বিন লাদেনও একই বিষয়ে আমল করেছিলেন মাত্র। কিন্তু এই সাধারণ ঘটনাটিকেই সৌদি ন্যারেটিভের অন্যতম চরিত্র জামাল খাশোগি আর সেটার প্রচারক লরেন্স রাইট মিলে যেভাবে নাটকীয়ভাবে বর্ণনা করে নিজেদের মিশরীয়দের দ্বারা ভালো যুবকটির ব্রেনওয়াশ ন্যারেটিভের দলিল বানিয়ে ফেললেন, তা অবাস্তব এবং হাস্যকর পর্যায়ের। সহযোদ্ধাদের সাথে ওসামা বিন লাদেনের পরামর্শের ঘটনা সত্য হলেও আর যাই হোক, ব্রেইনওয়াশ ধরনের কিছু ছিল না, যেমনটা সৌদি ন্যারেটিভে উঠে পড়ে প্রমাণ করার চেষ্টা করা হয়। নোট শেষ হচ্ছে। সৌদির সংস্কারবাদীদের সমর্থন। সৌদি আরব থেকে ওসামা বিন লাদেনের বিদায়ের মাধ্যমেই যে তিনি সেখানকার ইসলামী সংস্কার আন্দোলন থেকে নিজের সমর্থন উঠিয়ে নিয়েছিলেন তা কিন্তু নয়। 1989 কিংবা তারও আগে থেকেই এই আন্দোলনের সদস্যদের সাথে তার যোগাযোগ ছিল। একদিকে আফগান জিহাদে এই আন্দোলনের সদস্যদের সমর্থন এবং সহযোগিতা ছিল, অপরদিকে সংস্কারবাদীদের পক্ষ থেকে কিং ফাহাদ অ্যান্ড গ্র্যান্ড মুফতির কাছে যথাক্রমে পাঠানো 2টি চিঠি, দাবি দেওয়ার ঘোষণাপত্র এবং উপদেশের স্মারকলিপির প্রতি ওসামারও পূর্ণ সমর্থন ছিল। এই উদ্যোগগুলোকে ওসামা বিন লাদেন বলেছিলেন সদয় স্বচ্ছ এবং সৎ পদক্ষেপ। তিনি নিজেও সৌদি রাজকে শরিয়াহ আইনে ফিরে যেতে, দুর্নীতির সমাপ্তি টানতে এবং অর্থনৈতিক উন্নতিতে মনোযোগী হতে আহ্বান জানিয়েছিলেন। সেই সাথে আহ্বান জানিয়েছিলেন ইয়েমেনের থেকে শুরু করে ফিলিস্তিন এবং বলকান পর্যন্ত ইসলামী ইস্যুগুলোই শত্রুর ভূমিকা ছেড়ে নায়কের ভূমিকায় অবতীর্ণ হতে। সাহুয়া আন্দোলনের পক্ষ থেকে পাঠানো চিঠিগুলোকে
তিনি ইসলামী শাসনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেছিলেন, আর কারণ হিসেবে বলেছিলেন শাসকদেরকে নাসিহা দেয়া ইসলামে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। ইসলামী সংস্কারের দিকে সৌদির উপর চাপ অব্যাহত রাখতে ওসামা বিন লাদেন 1994-এর প্রথম দিকে অ্যাডভাইস অ্যান্ড রিফর্ম কমিটি বা ARC গঠন করেন। ARC এর প্রকাশ্য অফিস লন্ডনে রাখা হলেও এর সমস্ত প্রজ্ঞাপন ঘোষণাপত্র প্রস্তুত করা হতো সোধানে। 1993 থেকে 1994 সময়কালে সংস্কার আন্দোলনের আলিম ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গের উপর সৌদি প্রশাসনের বর্বর আচরণই মূলত ওসামা বিন লাদেনের ARC গঠনের ট্রিগার হিসেবে কাজ করেছিল। যত সময় গড়াচ্ছিল, আন্দোলন সমর্থকদের উপর ধমন নিপীড়ন আর বর্বরতা বেড়েই চলছিল। আর যেমনটা পূর্বেই উল্লেখ করা হয়েছে, গণহারে গ্রেফতারকৃতদের মধ্যে বিন লাদেনের দুজন শ্রদ্ধাভাজন আলিম সালমান আল আউদাহ এবং সফর আল হাওয়ালিও ছিলেন। আন্দোলনের সামনের সারির নেতাকর্মীদেরকে আটক করে ফেলার পর ওসামা বিন লাদেন তাদের স্থলে প্রকাশ্যে কথা বলতে এগিয়ে আসেন। এমনকি ARC এর অফিস পরিচালনার জন্য তিনি তার বন্ধু খালিদ আল ফাওয়াজকে নাইরোবি থেকে লন্ডনে পাঠিয়ে দেন এবং নিজে সুদান থেকে সেটার সমস্ত বক্তব্য প্রকাশনার দায়িত্ব কাঁধে তুলে নেন। এর মাধ্যমে ওসামা বিন লাদেন বাইরে থেকেও তার বার্তা একেবারে সৌদি রাজ্যের ভেতর পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ব্যাপারটা তার সফল কৌশলের প্রমাণ বহন করে। সৌদি প্রশাসনের প্রতি তার বার্তা ছিল দরদি আলিমদের থেকে পরামর্শ নেয়ার। এই ব্যাপারে হাল ধরার কারণ হিসেবে তিনি লিখেছিলেন যে ARC গঠন করা হয়েছিল আমাদের আরব উপদ্বীপের ভাইদের সাথে পরামর্শ করেই। আল কুদস আল আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সৌদি প্রশাসন যখন আলিমদের উপর জুলুম শুরু করল, বিশ্ববিদ্যালয় এবং মসজিদগুলো থেকে তাদেরকে বহিষ্কার করল, এমনকি তাদের লেখা বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা জারি করল, তখন আমি সিদ্ধান্ত নিলাম প্রশাসন তাদের জবান বন্ধ করিয়ে দিলে আমি সৎ কাজের উপদেশ ও খারাপ কাজের নিন্দা করতে শুরু করব। আর এটা তো সৌদিতে নিষিদ্ধই করা হয়েছিল। ARC একেবারে সৌদি পরিবারের আচরণ থেকে শুরু করে সৌদির অর্থনৈতিক, অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতির সমালোচনা করে লিখিত বিবৃতি দিতে শুরু করেছিল। সেগুলোতে 1994 থেকে 1998 সালের গবেষণা পরিসংখ্যান ইত্যাদির ব্যবহার করা হতো। এই সমস্ত ইস্যুগুলো ছাড়াও ওই বিবৃতিগুলোতে রাজ পরিবারকে টার্গেট করে ওসামা বিন লাদেনের ক্রমবর্ধমান সমালোচনাও স্থান পেত। এমনকি এক সময়ে কিং ফাহাদকে অন-ইসলামিক ঘোষণা করা হয়। রাজ পরিবার এবং সৌদির ধর্মীয় সমাজের প্রকাশ্য নিন্দাও সেসব বিবৃতিতে স্থান পেতে থাকে। আর অবশ্যই সেগুলো রাজ পরিবারের চোখে পড়েছিল। তাদেরকে বর্ণনা করা হয়েছিল নিজেদের ইসলাম বিদ্বেষের উপর অটল একঘেয়ে হিসেবে। কিন্তু এমন প্রকাশ্য নিন্দা সত্ত্বেও অহিংস সংস্কারবাদী আলেমগণ সেই সময় এই বিবৃতিগুলো সমর্থন করেছিলেন। যাই হোক, এই বিবৃতিগুলো খুবই গুরুত্বপূর্ণ, কেননা এইগুলোই আমাদের জন্য প্রথম ওসামা বিন লাদেনের নিজস্ব চিন্তাভাবনার বিস্তারিত লিখিত রূপ। এছাড়াও সেইগুলোর দিকে আমেরিকার মনোযোগী হওয়া বাঞ্ছনীয়, কারণ ওসামা বিন লাদেন সেই সবে প্রচ্ছন্নভাবে উল্লেখ করে দিয়েছিলেন যে তিনি আল কায়দাকে প্রচলিত জঙ্গি বাহিনী হিসেবে রাখবেন না। সংজ্ঞা অনুসারে প্রচলিত জঙ্গি বাহিনী নিজ শত্রুর প্রতি আক্রমণাত্মক হলেও জাতীয় পর্যায়ের হুমকি হয় না। বিবৃতিগুলো প্রমাণ করে যে ওসামা বিন লাদেন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এবং আল কায়দা মুসলিমদেরকে দখলদার জুলুমবাজ শক্তির বিরুদ্ধে বিজয় আনতে সাহায্য করবেন। আর আবু নিদাল, আইরিশ রিপাবলিক আর্মি কিংবা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের মতো শত্রুকে স্রেফ এদিক ওদিকে জ্বালাতন করা জঙ্গি বাহিনীর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না। ARC এর বিবৃতিগুলোই ওসামা বিন লাদেনের পরবর্তী সব প্রকাশ্য বক্তব্য এবং গোপন পরিকল্পনার মোটামুটি একটি স্পষ্ট রূপরেখা গড়ে দিয়েছিল। সেগুলোর প্রথম ফোকাস ছিল সৌদি পরিবারের সীমাহীন দুর্নীতি এবং বিশেষ করে তেল সম্পদ থেকে প্রাপ্ত মুনাফা দিয়ে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করতে না পারার ব্যর্থতা। ভালো প্রশাসন বলতে ওসামা বিন লাদেনের গভীর এবং স্থায়ী বুঝ কী ছিল তা এখান থেকে স্পষ্ট বোঝা যায়। ARC এর বিবৃতিগুলোর পরবর্তী ফোকাস ছিল সৌদি প্রশাসন এবং তার সংস্কার চাওয়া তরুণ আলিমদের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষ। সংস্কারপন্থীরা স্রেফ রাজ্যের সমস্ত ক্ষেত্রে পরিপূর্ণ ইসলামী আইনের বাস্তবায়ন চাইছিল, কিন্তু তাদেরকে যেভাবে পারা যায় দমন করা হচ্ছিল। আর তৃতীয় যেই ব্যাপারটা ফোকাস ছিল তা হলো সৌদির পররাষ্ট্রনীতি। সৌদি প্রশাসনের পররাষ্ট্রনীতিকে ওসামা বিন লাদেন এবং তার ARC সহকর্মীরা কেবল অন-ইসলামিকই নয়, বরং ইসলাম বিদ্বেষী হিসেবে আখ্যায়িত করেছিলেন। নোট:
এরপরের বেশ কিছু প্যারা জুড়ে লেখক ARC এর বিবৃতিকে ওসামা বিন লাদেনের বক্তব্য এবং দৃষ্টিভঙ্গি হিসেবে তুলে ধরেছেন। এক্ষেত্রে তিনি কখনো সরাসরি বিবৃতি থেকে উদ্ধৃত করেছেন, আবার কখনো নিজের ভাষায় ওসামা বিন লাদেনের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। তাই বর্ণনা পড়ে সেইগুলোকে লেখকের নিজের অবস্থান ভেবে বসলে ভুল হবে। নোট শেষ হচ্ছে। ARC এর বিবৃতিতে ওসামা বিন লাদেন বলেছিলেন যে সৌদি আরবের ভঙ্গুর অর্থনীতির কারণ হল সরকারি লোকেদের ব্যক্তিগত অপচয় করার মানসিকতা, যারা কিনা দেশের অর্থ এবং সম্পদের সিংহভাগই নিজেদের পেট পুজো করতে ঢেলে দেয়। রাজপরিবারের সদস্যরা জোর খাটিয়ে সরকারি বিভিন্ন খাত থেকে, বিশেষ করে সামরিক খাতে ঢালা বিপুল পরিমাণের অর্থ থেকে নিজেদের জন্য গ্রাস করে নিয়েছিলেন। ওসামা বিন লাদেনের মতে সামরিক খাত আসলে প্রভাবশালী প্রিন্সদের ইচ্ছেমতো আয়ের উৎস ছাড়া আর কিছুই না। এর উপর এই খাতে ব্যয় যে কেবল বিপুল পরিমাণ ছিল তাই নয়, বরং তা সৌদির সেনাবাহিনীকে যুদ্ধের জন্য যথাযথ প্রস্তুত করতেও ব্যর্থ হয়েছিল। উদাহরণস্বরূপ 1990 থেকে 91 সালে রাজ্যকে সাদ্দামের আগ্রাসন থেকে রক্ষা করতে আমেরিকা এবং পশ্চিমাদের দ্বারস্থ হওয়া লেগেছিল। শুধু তাই নয়, সৌদি পরিবারের সদস্যরা এতটাই অর্থলোভী যে তারা বসনিয়ার ত্রাণের জন্য সৌদির সাধারণ নাগরিকদের দেয়া অর্থও নিজেদের অ্যাকাউন্টে সরিয়ে নিয়েছিল। তারপরেও দাতব্য সংস্থাগুলোকে বিলীন করে দিয়ে সেই স্থানে রাজ পরিবারের সদস্যদের নিজস্ব প্রতিষ্ঠান এবং ফান্ড গড়ে তুলেছিল। এই সমস্ত অপরাধের জন্য বিবৃতিগুলোই রাজ পরিবার, বিশেষ করে কিং ফাহাদ, প্রিন্স সুলতান, প্রিন্স নায়েফ এবং রিয়াদের গভর্নরকে দায়ী করা হয়। এরাই জনগণের সম্পদ লুট করার নেতৃত্ব দিয়েছিল বলে অভিযোগ করা হয়। রাজ পরিবারের সীমাহীন লোভ ও দুর্নীতি পুরো দেশটাকেই অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেয়। একজন সাধারণ সৌদির জন্য জীবনযাপন হয়ে ওঠে নিকৃষ্ট ছাপোষামানের। সরকারি সামাজিক উদ্যোগগুলো উল্লেখযোগ্যভাবে কমে যায়। বিশেষ করে জনগণ সবচেয়ে বেশি কষ্ট পায় সরকারিভাবে খাবার পানির প্রয়োজনীয় সরবরাহ না থাকার কারণে, অথচ পানি জীবন ধারণের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান। এর উপর রাজ পরিবারের লোকেদের মাত্রা ছাড়া অপব্যয় খাদ্য, ঔষধ, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি এবং শিক্ষার মতো মৌলিক চাহিদাতেও নেতিবাচক প্রভাব ফেলেছিল। রিয়াদ প্রশাসন জাতীয় ঋণের বোঝা ভারী করে চলেছিল, আর সেটার সুদ ক্রমেই বাড়িয়ে তুলছিল বেকারত্বের হার, যা দেশের কলেজ গ্র্যাজুয়েট এবং যুবকদেরকে প্রায় দশক ধরে পিষে মারছিল। কিং ফাহাদকে সম্বোধন করে ওসামা বিন লাদেন বলেছিলেন, সমস্যার গোড়া হলো এবং আপনার প্রশাসন তাওহীদের জন্য অপরিহার্য বিষয়াদি এবং এর ফার্জিয়াত থেকে বিচ্যুত হয়ে গিয়েছেন। আপনি আর আপনার প্রশাসন প্রভৃতিতাড়িত মানবরচিত আইন প্রণয়ন করেছেন এবং তা দিয়েই শাসন করে আসছেন। মানবরচিত আইন দিয়ে শাসন করা আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করা শামিল। এইসব আইন হারামকে হালাল এবং হালালকে হারাম ঘোষণা করে। উদাহরণস্বরূপ, সুদকে বৈধ করা হয়েছে, অথচ সেটা তো এক জঘন্য কবিরা গুনাহ। তিনি আরও লিখেছিলেন যে এই সমস্ত ব্যাধির একমাত্র চিকিৎসা হল মানবরচিত আইন বিলুপ্ত করে পরিপূর্ণ শরিয়াহ ভিত্তিক শাসনে ফিরে যাওয়া। মানবরচিত আইন প্রণয়নের প্রায়শ্চিত্ত একমাত্র এটাই। এছাড়াও ওসামা বিন লাদেন সৌদির তৎকালীন গ্র্যান্ড মুফতি বিন বাজকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে কেন সৌদি পরিপূর্ণ ইসলামী আইনে ফিরে যাচ্ছে না। এরপর নিজেই সেই প্রশ্নের উত্তর দিয়ে বলেছিলেন, কেননা বিন বাজ এবং তার সহচরেরা মিলে শাসককে খুশি রাখার জন্য সত্যকে বিকৃত করে ফতোয়া দিতেন। এহেন কাজ রাষ্ট্রকেও ক্ষতিগ্রস্ত করে আর প্রশাসনের আলিমদের প্রতি জনগণের অনাস্থা তৈরি করে। বিন বাজকে স্মরণ করিয়ে দিয়ে বিন লাদেন বলেছিলেন যে এটা তো এক ভয়ঙ্কর পরিস্থিতি, কেননা আলিমদের প্রতি সর্বসাধারণের আনুগত্য তাদের দ্বারা হক হিফাজত থাকার ওয়াদা রক্ষার সাথে সম্পর্কিত। আল্লাহর দ্বীনের অবক্ষয়ের সূচনা হয় খারাপ শাসক এবং খারাপ আলিমদের সমন্বয়ে, আর সৌদি পরিবার তো রীতিমতো দাজ্জাল। ওসামা বিন লাদেন তাই গ্র্যান্ড মুফতির প্রতি আবেদন রাখেন যেন তিনি আল্লাহকে ভয় করেন এবং ওইসব জালিম ও দুষ্কৃতিকারী শাসকদের থেকে দূরত্ব বজিয়ে রাখেন, যারা কাজকর্মে স্পষ্টভাবেই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ইসলামী সংস্কার আন্দোলনের আলিমদের উপর সৌদি প্রশাসনের ক্রমবর্ধমান কঠোরতা এবং নির্যাতনের দরুন ARCও রাজপরিবার এবং সরকারি আলিমদের উপর আক্রমণ দ্বিগুণ করে দেয়। 1994-এর মাঝামাঝি সময়ে ওসামা বিন লাদেন সংস্কারবাদীদের গ্রেফতার এবং আটককে সাধারণ মানুষকে দিন থেকে বিচ্যুত করতে কিং ফাহাদের নীতি হিসেবে আখ্যায়িত করেন। তার মতে সবচেয়ে জঘন্য গ্রেফতার ছিল দুইজন শ্রদ্ধেয় আলিমকে গ্রেফতার, শাইখ সালমান আল আওদাহ এবং শাইখ
সফর আল হাওয়ালি। এই ঘটনাকে তিনি উল্লেখ করেছিলেন দিনারের গোলাম এবং আল্লাহর দিনকে বিক্রি করে দেওয়া লোকেদের এক নিকৃষ্ট অপরাধ হিসেবে। ওসামা বিন লাদেন এমনও অভিযোগ করেছিলেন যে মুসলিমদেরকে দমিয়ে ইহুদিদেরকে প্রতিষ্ঠিত করার ক্যাম্পেইনের অংশ হিসেবেই কিং ফাহাদকে আদেশ দিয়েছেন যেন সরকার বিরোধী গণ্যমান্য আলিম এবং দায়ীদেরকে গ্রেফতার করা হয়। সৌদি পরিবারের কার্যকলাপ যতটা না খারাপ ছিল তার চেয়েও নিকৃষ্ট ছিল রাজ্যের সরকারি আলিমদের নীরবতা। বিন লাদেন রেগেমেগে লিখেছিলেন, আপনাদের তো আপনাদের আলিম ভাইদের পাশে দাঁড়াবার কথা ছিল, কিন্তু যখন সৌদি পরিবার উম্মার শ্রেষ্ঠ সন্তান মুজাহিদ আলিমদেরকে গ্রেফতার করেছিল তখন সরকারি আলিমেরা কেবল নীরব দর্শকের ভূমিকাই পালন করেছিল। ওসামা বিন লাদেন প্রথম দিকে বিন বাজকে ছেড়ে কথা বলছিলেন, কেননা তিনি গ্রেফতারকৃত আলিমদের পক্ষাবলম্বন করে কিছু কথা বলেছিলেন। কিন্তু যখন বিন বাজ সেই সব গ্রেফতারকে বৈধ ঘোষণা করে ফতোয়া দিলেন, বিন লাদেন তখন আর গ্র্যান্ড মুফতি এবং তার সহকর্মীদেরকে ছাড় দিলেন না, কেননা তারা দ্বীনের উপর দুনিয়াবি বিষয়কে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার ওয়ারিসদের দায়িত্ব হল প্রকাশ্যে হক বর্ণনা করা এবং কাফির জালিম শাসকদেরকে পরোয়া না করা, কিন্তু তারা সেই দায়িত্ব ছুঁড়ে ফেলে দিয়ে রাসূলের সত্যিকারের ওয়ারিস হওয়া থেকেও যুজন যুজন দূরে সরে গিয়েছিলেন। হামলা এবং গ্রেফতার শুরু হওয়ার পর ওসামা বিন লাদেন সৌদি পরিবারকে যেভাবে বলেছিলেন, তোমরা আল্লাহর সাথে যুদ্ধে অবতীর্ণ হলে, একইভাবে বিন বাজের ফতোয়ার পর বিন বাজ এবং তার সমমনা আলিমদেরকে তিনি বলেন যে তাদের গ্রহণযোগ্যতা হারিয়ে গিয়েছে। ওসামা বিন লাদেন লেখেন, আমরা উক্ত অবস্থানে থাকা আলিম এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদেরকে ছেড়ে দিতে পারি না, যারা কিনা একটি বিবৃতি দিয়ে হলেও জুলুমের শিকার বান্দাদের পাশে দাঁড়াতে পারতেন। তাই এই সমস্ত সরকারি আলিমদেরকে সৌদি পরিবারের মতোই দ্বীনের মিসকিন হিসেবেই গণ্য করা হবে, কেননা সৃষ্টিকর্তার অবাধ্য সৃষ্টির প্রতি কোনো আনুগত্য নেই। নোট, এখানে অবাধ্য বলতে ঈমান থেকে বের করে দেয় এমন কুফরের উপর অটল থাকা বোঝানো হচ্ছে, যেমন আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করা কিংবা আল্লাহ যা হালাল করেছেন তা হারাম করা ইত্যাদি। নোট শেষ হচ্ছে। অর্থনীতি, জাতীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ইত্যাদি ছাড়াও সংস্কারপন্থী আলিমদেরকে গ্রেফতার এবং প্রশাসনে থাকা আলিমদেরকে পোষ্য বানিয়ে ফেলার কারণে ওসামা বিন লাদেন সৌদি পরিবারের কঠোর সমালোচনা করেন। এরপর তার সমালোচনার মোড় ঘুরে যায় রিয়াদের পররাষ্ট্রনীতি এবং যে সমস্ত আলিমেরা তা সমর্থন করতেন তাদের, বিশেষ করে শাইখ বিন বাজের দিকে। 1995 সালের আগস্টে কিং ফাহাদকে বিন লাদেন বলেন, আপনার প্রশাসনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটা পশ্চিমা ক্রুসেডার রাষ্ট্র এবং মুসলিমদের উপর চড়াও হওয়া জালিম শাসকদের স্বার্থ রক্ষা করে চলে। এটা প্রমাণের জন্য খুব কষ্টও করতে হবে না। একের পর এক বিবৃতিতে বিশ্বের বিভিন্ন ফ্রন্টের ব্যাপারে ওসামা বিন লাদেন রিয়াদের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেছেন। ইয়েমেন। ওসামা বিন লাদেন লিখেছিলেন, ইয়েমেনেই প্রথম সৌদি প্রশাসন ইসলামের শত্রুদেরকে সমর্থন করার কাজের বাজে অভ্যাসটি গড়ে তুলেছেন। ইয়েমেনের নাস্তিক্যবাদী সোশ্যালিস্ট পার্টি সেখানকার মুসলিমদেরকে রীতিমতো দাস বানিয়ে রেখেছিল, নিরীহ উলামাদেরকে হত্যা করেছিল এবং সর্বস্তরে ইর্তিদাদ তথা দ্বীন থেকে বের হয়ে যাওয়ার কার্যকলাপ এবং দুর্নীতিতে সয়লাভ করে দিয়েছিল। তাই সেখানকার সাধারণ মুসলিমেরা স্থানীয় উলামাদের নেতৃত্বে সেই নাস্তিক্যবাদী প্রশাসনের পতন ঘটাতে আন্দোলন করেছিল। ওসামা বিন লাদেন লিখেন, আশ্চর্যজনক হলেও সৌদি পরিবারের লোকেরা, বিশেষ করে কিং ফাহাদ এবং প্রিন্স সুলতান, মুসলিমদের বিরুদ্ধে ইয়েমেনের সোশ্যালিস্ট পার্টিকে সমর্থন করেছিল। সৌদির মতো ইয়েমেনেও রিয়াদ এবং তার দরবারি আলিমেরা নাস্তিক্যবাদীদের সমর্থন জুগিয়ে ইসলামী জাগরণকে পিষে মারতে চেয়েছিল। জাতিসংঘ। এআরসি এর বিবৃতিগুলোই জাতিসংঘের প্রতি মনোযোগ ছিল তুলনামূলক সীমিত, কিন্তু যেটুকু ছিল তাই মোটামুটি পরবর্তী সময়ে এই সংস্থা সম্পর্কে ওসামা বিন লাদেন এবং আল কায়দার চিন্তার একটি ধারণা দিয়ে দিয়েছিল। বিন লাদেন স্পষ্টতই বলেছিলেন, জাতিসংঘ আদতে ইসলাম এবং মুসলিমদের উত্থানকে ঠেকাতে ক্রুসেডারদের একটি উপকরণ ছাড়া আর কিছুই নয়। জাতিসংঘের বাস্তবতা মুসলিমদের কাছে শুরু থেকেই পরিষ্কার ছিল, কিন্তু তবুও সৌদির প্রশাসন ক্রুসেডারদের এই সংঘকে ফিলিস্তিন, এমনকি এর চেয়েও স্পর্শকাতর ময়দানে সাহায্য করে এসেছে। বলকানে সৌদি আরব জাতিসংঘের পরিকল্পনা মোতাবেক কাজ করার কারণে বসনিয়ান মুসলিমেরা সার্বিয়ান দানবদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। কিছুদিন পরেই এমন ঘটনাগুলো প্রমাণ করে যে জাতিসংঘের মুখোশ সামনে রেখে পশ্চিম মানবাধিকার আর সমানাধিকারের যেসব বুলি ফেরি করে বেড়ায়, মুসলিমদের বেলায়
সেগুলো মৃত স্লোগান ছাড়া আর কিছুই নয়। এআরসি তাই উপসংহার টেনেছিলেন যে জাতিসংঘকে সাহায্য করে সৌদি প্রশাসনও নিজেদেরকে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার আরেকটি সেকুলার সরকার হিসেবেই প্রমাণ করেছে, আর সেকুলারিজম তো নাস্তিকতায় গিয়েই ঠেকে। আমেরিকা। কিং ফাহাদকে উদ্দেশ্য করে ওসামা বিন লাদেন বলেন, বাস্তবে সৌদি আরব তো আমেরিকার আইনের অধীনে আরেকটি আশ্রিত রাজ্য ছাড়া কিছুই নয়। 1990 সালে আমেরিকা সহ পশ্চিমা বাহিনী গিয়ে সৌদিতে ঘাঁটি বানাবার পর তিনি লিখেন, রিয়াদ প্রশাসন আজ আরবকে আমেরিকার সামরিক ঘাঁটি দিয়ে পূর্ণ করেছে, অথচ আমেরিকা আর তার মিত্ররা দেশের অর্থ ও সম্পদ যেভাবে করে লুটপাট করে। তাছাড়াও কিং ফাহাদকে তিনি প্রশ্ন ছুড়ে দেন, আমাদের অর্থাৎ সৌদিদের কি জানার অধিকার আছে না কেন তারা এত লম্বা সময় থেকে গেল? ওসামা বিন লাদেন স্পষ্টভাবে বলেন, ফাহাদ, তার মন্ত্রী আর তাদের আলিমেরা মিলে কাফিরদেরকে আরবের মাটিতে এনেছে এমন এক হঠকারী ফতোয়ার উপর ভর দিয়ে, যেটা উম্মার সম্মান বুলণ্ঠিত করেছে। এমন সিদ্ধান্তের ফলে রিয়াদ আমেরিকার অনুগত সত্তায় পরিণত হয়েছে, আর ফলস্বরূপ যখনই ইসলামের সাথে পশ্চিমা স্বার্থের সংঘর্ষ হয়েছে তখনই আপনারা পশ্চিমা স্বার্থের পক্ষাবলম্বন করেছেন। বিশেষ করে এমনটাই হয়ে এসেছে ফিলিস্তিন, সোমালিয়া, আলজেরিয়া, ইয়েমেন এবং সুদানে। বিন লাদেন দাবি করেছেন পশ্চিমা এবং ক্রুসেডার রাষ্ট্রগুলো বাইরে থেকে আপনাদের নীতিমালা নিয়ন্ত্রণ করে, আর আপনারাও পশ্চিমা কাফির রাষ্ট্রগুলোর পক্ষ নিয়ে ইসলামী স্বার্থের বিরুদ্ধাচরণ করে যান। তিনি জিজ্ঞাসা করেন, ব্যাপার যদি এটা না হয়ে থাকে তাহলে রিয়াদ আর আলিমরা মিলে কেন সৌদি যুবকদেরকে আফগানিস্তানে কমিউনিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করতে তাগাদা দিল, কিন্তু সেই একই কাজে ইয়েমেনে বাধা দিল? তার মতে এর উত্তর হলো, আমেরিকা চেয়েছিল সোভিয়েত আর আফগান কমিউনিস্টদেরকে হত্যা করা হোক, কিন্তু ইয়েমেনের মার্কসিস্ট রেজিম বহাল তবিয়তে থাকুক। ওসামা বিন লাদেনের উপসংহারে এই ধরনের পশ্চিমা বান্ধব পররাষ্ট্রনীতি সৌদি পরিবারের ইসলামী গ্রহণযোগ্যতা ভেঙে চুরমার করে দিয়েছে। ফিলিস্তিন। ওসামা বিন লাদেন বলেন, ফিলিস্তিন হল সমস্ত ইসলামী ইস্যুর মায়ের মতো, আর মুসলিমদের এই পবিত্র ভূমিতে আগ্রাসন চালানো ইহুদিদের সাথেই কিনা সৌদি রাজ পরিবার এবং তাদের আলিমেরা সম্পর্ক গড়ার হঠকারিতা করেছে। শাইখ বিন বাজ দখলদার ইহুদিদের সাথে শান্তি চুক্তির অনুমোদন দিয়ে ফতোয়া দিয়েছিলেন। ওসামা বিন লাদেন সেই ফতোয়ার সমালোচনা করে বলেছিলেন, এটা আসলে ছিল জালিম কাপুরুষ আরবদের জন্যে ইসরায়েলের কাছে মাথা নত হওয়ার বৈধতা। এছাড়া ওসামা আরও বলেন যে বিন বাজের সেই ফতোয়া ছিল ফিলিস্তিনের ব্যাপারে তার আগের অবস্থানের সম্পূর্ণ বিপরীত, কেননা পূর্বে তার ফতোয়া ছিল জেরুজালেম পুনরুদ্ধার এবং দখলদার বিদেশি ইহুদিরা যে যেখান থেকে এসেছে সম্পূর্ণ ফিরে যাওয়ার আগ পর্যন্ত জিহাদের ডাক। সেখানেও শেষ না, বিন বাজের পরবর্তী ফতোয়া হয়েছে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আরেক ধাপ এগিয়ে দেওয়া, যেটা নীলনদ থেকে ফুরাত পর্যন্ত। এক কথায় আরব উপদ্বীপের এক বিশাল অংশ জুড়ে বিস্তৃত হতে চাই। ওসামা বিন লাদেন লিখেছেন, এই ফতোয়ার মাধ্যমে বিন বাজ প্রমাণ করলেন যে তিনি 1990 সালে মক্কা মদিনাকে আমেরিকার আগ্রাসনের মুখে ঠেলে দিয়েই খুশি থাকতে পারেননি, বরং এখন তিনি ফিলিস্তিনের আগ্রাসী ইহুদিদের কাছে পবিত্র আল আকসাকে তুলে দিতেও আগ্রহী। এছাড়া তিনি আরও লিখেছেন, ইহুদিদের কাছে আত্মসমর্পণমূলক যে শান্তি চুক্তিতে রিয়াদ স্বাক্ষর করেছিল তা ছিল উম্মার জন্য ক্ষতিকর এবং বাস্তবতা বিবর্জিত। তিনি প্রশ্ন ছুড়ে দেন, সমর বিশেষজ্ঞদের মধ্যে কে এমন কথা বলেছিল যে বিলিয়ন বা শত কোটি সংখ্যক মুসলিমেরা পৃথিবীর এত সুবিশাল সম্পদ এবং এত এত কৌশলগত অঞ্চলের অধিকারী হয়েও ফিলিস্তিনে কেবল 5 মিলিয়ন বা 50 লক্ষ ইহুদিকে হারাতে পারবে না? এই বিবৃতিগুলোতে ওসামা বিন লাদেন এটা একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি জিহাদ ছেড়ে দেয়া থেকে যুজন দূরে ছিলেন। তাছাড়া এটাও স্পষ্ট করেছিলেন যে তিনি আরব উপদ্বীপে আমেরিকার অবস্থানের বাইরেও যুদ্ধ করতে প্রস্তুত। আসলে সত্য হল, ওসামা তার ভবিষ্যৎ যুদ্ধের গতি প্রকৃতিরও একটি ম্যাপ দিয়ে দেন। অবশ্য তখনও হয়তো তিনি চূড়ান্ত রূপে স্পষ্ট করেননি যে কোন টার্গেটকে আগে আঘাত করবেন, সৌদিদেরকে, গোটা পশ্চিমকে নাকি আমেরিকাকে। তবে সৌদিদের উপর ওয়াশিংটনের হস্তক্ষেপ এবং নিয়ন্ত্রণের দিকে তার মনোযোগ থেকে এই ইঙ্গিত পাওয়া যায় যে আমেরিকাকে তিনি একই সাথে কাছের এবং দূরের শত্রু হিসেবে দেখেছিলেন, এমন শত্রু যাদের আধিপত্যকে সমস্ত বিশ্বের মুসলিমেরাই মনে প্রাণে নিজেদের জমিন থেকে উচ্ছেদ করতে চায়। তাছাড়া ওসামা বিন লাদেন স্পষ্টই নিজের সংকট সীমা
অর্থাৎ যেই সীমা অতিক্রম করলে আর ফিরে যাওয়ার অবকাশ থাকে না, তা অতিক্রম করে ফেলেছিলেন। প্রকাশ্যে সৌদি রাজ পরিবারকে অভিযুক্ত করে কিং ফাহাদ, গ্র্যান্ড মুফতি বিন বাজ এবং অন্যান্য রাজ সদস্য ও আলিমদের ব্যাপারে প্রশ্ন তুলে এবং সর্বোপরি তাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধরত বলে যেন তিনি নিজে আল্লাহর পক্ষাবলম্বন করবার কথা ঘোষণা করলেন। আর এসবের মাধ্যমে তিনি স্থায়ীভাবেই জিহাদের প্রতি তার দায়বদ্ধতা স্পষ্ট করে দিয়েছিলেন। এআরসি এর বিবৃতিগুলো এটাও স্পষ্ট করে দিয়েছে যে সেই সময় থেকেই ওসামা বিন লাদেন এবং আল কায়দার মূল প্রেরণায় এই বিশ্বাস ছিল যে ইসলাম অভ্যন্তরীণভাবে অর্থাৎ স্থানীয়ভাবে মুরতাদ প্রশাসন এবং বাহ্যিকভাবে অর্থাৎ আন্তর্জাতিকভাবে আমেরিকার নেতৃত্বাধীন ক্রুসেডার ও ইহুদিদের আক্রমণের শিকার। তাই একমাত্র উপযুক্ত জবাব হল আত্মরক্ষামূলক অর্থাৎ দিফাই জিহাদ করা। আজও আল কায়দা সেই একই প্রেরণায় উজ্জীবিত। কঠোরতর মনোভাব। লরেন্স রাইটের কাজগুলো দাবি করে যে সুদানে থাকাকালীন সময়ে ওসামা বিন লাদেন নাকি জিহাদ সম্পূর্ণরূপে পরিত্যাগ করার ধারপ্রান্তে ছিলেন। তিনি নাকি একেবারে সাধারণ একজন গৃহী এবং ব্যবসায়ী হয়ে উঠতে চেয়েছিলেন। লরেন্সের ভাষায় বিন লাদেন নাকি স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি আর যুদ্ধ চান না, তিনি আল কায়দা চিরতরে ত্যাগ করে পুরোদস্তর একজন খামারি হয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছিলেন। এমনকি লরেন্স রাইট এমনও দাবি করেন যে বিন লাদেন নাকি কোনো শুক্রবারের জুমআর সময় খার্তুমের প্রধান মসজিদে খুতবা দিতেন আর মুসলিমদেরকে সহিংসতাবিহীন শান্তির দিকে আহ্বান করতেন। নোট: ওসামা বিন লাদেন খার্তুমে যেই মসজিদে সালাত আদায় করতেন সেখানকার ইমাম অবশ্য বলেছিলেন যে বিন লাদেন কখনোই ইমামতি করেননি কিংবা খুতবাও দেননি। শাইখ আব্দুল গাফফার স্মৃতিচারণ করে বলেছিলেন, তিনি দিনে 5 বার মসজিদে আসতেন আর সবসময় খুব শান্তভাবেই আসতেন। তিনি ছিলেন খুবই শালীন এবং খুবই বিজ্ঞ একজন মানুষ এবং সত্যিই একজন ভালো মুসলিম। আমি তাকে মসজিদে মুসলিমদের উদ্দেশ্যে কিছু বলতে অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি প্রত্যাখ্যান করেছিলেন। কেবল তার সালাত আদায় করতে আসতেন, এর বেশি কিছু না। একজন ভালো মুসলিম, একেবারে শতভাগ। বুঝলেন তো? দেখুন বার্গেন, দ্য ওসামা বিন লাদেন আইনো, পেজ 132 to 133। অথচ এআরসি এর বিবৃতিগুলোই কিন্তু জিহাদ পরিত্যাগের কোনো লক্ষণই পাওয়া যায় না। তারপর 1994 সালের শুরুর দিকে এআরসি গঠনের ঠিক প্রাক্কালে আল কুদস আল আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, পশ্চিম তো মুসলিমদের আত্মরক্ষার অধিকারই মেনে নিতে পারে না। আফগানিস্তানে আমাদের অর্থাৎ আল কায়দার অবস্থানের কারণে ইসলামের শত্রুদের একাংশ সেখানকার মুসলিমদের অর্থাৎ তালিবানদের সাথে আমাদের সহযোগিতার পথ রুদ্ধ করতে চেয়েছিল। পুরো বিশ্বই তো আজ বসনিয়া এবং দখলকৃত ফিলিস্তিনের উপর চালানোই নির্যাতন এবং বর্বরতা উপেক্ষা করে চলতে চায়। অথচ যখনই মুসলিমেরা নিজেদের প্রতিরক্ষা করতে উদ্ধত হয় তখনই তাদেরকে জঙ্গি সন্ত্রাসী আখ্যা দিতে দেরি হয় না। তারা চায় যেন মুসলিমেরা দুর্বল এবং নিজেদেরকে প্রতিরক্ষা করতে অক্ষম অবস্থায় থাকে। তাছাড়া আমরা এটাও জানি যে কূটনৈতিকদের মধ্যে পরস্পর যোগাযোগ রয়েছে আর তারা সবাই আমাদের সাথে আমাদের ভাইদের যোগাযোগ বন্ধ করতে বদ্ধপরিকর। কিন্তু এত কিছুর পরেও মুসলিমদের মধ্যে ঈমানি ভ্রাতৃত্ব জারি রয়েছে। লরেন্স রাইট আরও দাবি করেন যে ওসামা বিন লাদেনকে জিহাদ থেকে চূড়ান্ত অবসর নেয়ার একমাত্র অন্তরায় নাকি ছিল আরব উপদ্বীপে আমেরিকান সামরিক বাহিনীর দীর্ঘমেয়াদী উপস্থিতি। কিন্তু উপরের দলিল প্রমাণের আলোকে এটা মিথ্যা সাব্যস্ত হয়। ওসামা বিন লাদেনের মনোযোগ বরং মুসলিম বিশ্বের সর্বত্রই ছিল, আর সেটার একটা কারণ ছিল সুদানের গোয়েন্দা সংস্থার সাথে তার নিয়মিত যোগাযোগ। এই যোগাযোগের কারণে সেখানকার আশেপাশের বিশেষ করে আরব উপদ্বীপ, পূর্ব আফ্রিকা, মিশর এবং ইসলামী মাগরিবের সমস্ত খবরাখবর ছিল তার নখদর্পণে। আর আরেকটি কারণ ছিল বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সুদানে তার কাছে অতিথি হওয়া কিংবা তুরাবির আরব ইসলামিক পিপলস কংগ্রেসে যোগ দিতে আসা অসংখ্য আলিমগণ। আব্দুল বারি আতওয়ানকে ওসামা বিন লাদেন বলেছিলেন, সেই সব সাক্ষাৎ সুদানের দিনগুলোকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ করে তুলেছিল। সুদানের প্রশাসন তথা ন্যাশনাল ইসলামিক ফ্রন্ট NIF যে সকল মুজাহিদদেরকে স্বাগত জানিয়েছিল তারা নিজেদের দেশে ফিরে গেলে কারাবরণ কিংবা মৃত্যুদণ্ড পাবার শঙ্কা ছিল। এভাবে আলজেরিয়া, লিবিয়া, মিশর, ইয়েমেন ছাড়াও অন্যান্য মুসলিম অধ্যুষিত অঞ্চলের মুজাহিদেরা সুদানে নিজেদের জন্য একটি ঠিকানা খুঁজে পায়। আর ওসামা বিন লাদেনও এই নির্বাসিতদের সাথে আফগান ও আরব উপদ্বীপে ছড়িয়ে ছিটিয়ে থাকা আল কায়দা সদস্যদের এনে যুক্ত করেন আর তাদেরকে চাকরি, বেতন এবং থাকার ঘর প্রদান করেন। নোট:
সুদানের এনআইএফ তথা হাসান আল তুরাবির প্রশাসনের হঠকারিতার ঘটনা সামনে আসছে, তাই এটুকু পরেই চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান রইল। সুদানে থাকার সময়কালে আলজেরিয়া, লিবিয়া এবং মিশর থেকে আসা ইসলামপন্থী বিদ্রোহী দলগুলোর সাথে ওসামা বিন লাদেনের সম্পর্কের দুর্দান্ত এবং যুগান্তকারী বিশ্লেষণ দেখার জন্য দেখুন তাওইল, ব্রাদার্স ইন আর্মস। তাছাড়াও সেই সময় ওসামা বিন লাদেন আল কায়দাকে বিশেষজ্ঞ আলিম এবং পরামর্শকদের দ্বারা শক্তিশালী করেছিলেন। এআরসি এর প্রথম বিবৃতিতে তিনি সৌদির কিছু ভাই এবং আলিমদের সুদানে পৌঁছানোর কথা উল্লেখ করেছিলেন। একই সাথে ঘোষণা করেছিলেন যে তারা ইলম সম্পূর্ণ উপদেশ দিবেন এবং সমস্ত খারাপ কাজকে নিষিদ্ধ ঘোষণা করবেন। অবশেষে 1995-এ বলকান অঞ্চলে ড্যাটন চুক্তি স্বাক্ষরিত হলে ওসামা বিন লাদেন বসনিয়ার কিছু মুজাহিদদেরকে সুদানে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় অর্থায়ন করেছিলেন। নোট: 90 দশকের শুরুর দিকে শুরু হওয়া বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যেকার যুদ্ধ ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার পর ইউরোপ অঞ্চলে হওয়া সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। এতে প্রায় 1 লাখ মানুষ নিহত এবং 20 লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। সেই সঙ্গে বসনিয়ার মুসলিম নারীদের সম্ভ্রমহানি, প্রিজন ক্যাম্প, মুসলিমদের গণহত্যা সহ অসংখ্য মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়। অবশেষে 1995 সালে এই যুদ্ধের সমাপ্তি ঘটে এক অসম শান্তি চুক্তির হাত ধরে। চুক্তিটি স্বাক্ষরিত হয় 1995 সালের 1 নভেম্বর আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের ড্যাটনে অবস্থিত রাইট প্যাটারসন বিমান বাহিনীর দপ্তরে। এরপর একই বছরের 14 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের প্যারিসে স্বাক্ষরিত হয়। এটাই ইতিহাসে ড্যাটন চুক্তি, প্যারিস প্রোটোকল বা ড্যাটন প্যারিস চুক্তি নামে পরিচিত। নোট শেষ হচ্ছে। খার্তুমে থাকাকালীন সময়ে ওসামা বিন লাদেন আমেরিকার উপর হামলা জোরদার করার দিকেও মনোযোগী হন। ইয়েমেন আর সোমালিয়ার সংঘর্ষ আরব উপদ্বীপ থেকে আমেরিকাকে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। বিন লাদেনের মনে তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুশয্যায় সেই হাদিস চিরভাস্বর, যেখানে তিনি আরব ভূমি থেকে কাফির মুশরিকদেরকে বের করে দিতে ওয়াসিয়াত করেছিলেন। দূরের এবং কাছের শত্রুর মধ্যে ইসলামে সাধারণভাবে কাছের শত্রুকে প্রাধান্য দিতে বলা হয়, আর আরবের ভূমিতে আমেরিকার বাহিনীর উপস্থিতি এই শ্রেণী বিভাগকে কিছুটা ঝাপসা করে দিয়েছিল। আহমদ জাইদান লিখেছিলেন যে সুদানে ওসামা বিন লাদেন ইচ্ছে করেই সবচেয়ে কাছের শত্রুর ধারণাকে এড়িয়ে গিয়ে প্রধান এবং স্পষ্ট শত্রুকে অর্থাৎ আমেরিকাকে সংজ্ঞায়িত করেন। ফলে তিনি এমন এক শত্রু চিহ্নিত করেন যে কিনা একই সাথে কাছের এবং দূরের শত্রু, আর এইভাবে তিনি জিহাদি দলগুলোর ভিন্ন ভিন্ন ধরনের শত্রু চিহ্নিতকরণকে মুছে দেন। উদাহরণস্বরূপ আইমান আল জাওয়াহিরির প্রথম দিকের পরিকল্পনা ছিল কাছের শত্রুকে আগে মোকাবিলা করা। আল কায়দার প্রয়াত সামরিক কমান্ডার আবু হাফস আল মিশরি আব্দুল বারি আতওয়ানকে বলেছিলেন যে 1994-এ ওসামা বিন লাদেন সামরিক এবং এআরসি এর রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সমন্বয় করতে শুরু করেন। আল মিশরির ভাষায় আরব উপদ্বীপে আমেরিকার সামরিক, প্রশাসনিক এবং ব্যবসায়িক টার্গেটসমূহে সফলভাবে অপারেশন চালানোর জন্য তিনি একটি শক্তিশালী এবং স্বয়ংসম্পূর্ণ সামরিক সংগঠন গড়তে শুরু করেন। আল মিশরির কথার সত্যতা স্পষ্ট হয় এআরসি এর সেই সময়কার বিবৃতিগুলোই আমেরিকার তীব্র সমালোচনা থেকে এবং 1995 নভেম্বরে আল কায়দার ইন্ধনে সৌদি আরবে আমেরিকার সামরিক বাহিনীর উপর হামলা থেকে। তাছাড়া আবু জান্দাল দাবি করেছিলেন ওসামা বিন লাদেন নাকি শুরুর দিকে সুদান থেকেই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরিকল্পনা করেছিলেন। এই দাবিও আল মিশরির বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর এই সমস্ত সাক্ষ্য প্রমাণ সামনে রাখলে যে কারোরই এমনটা ভাবতেও কষ্ট হবে যে ওসামা বিন লাদেন সুদানে থাকাকালীন সময়ে তার মুজাহিদ ক্যারিয়ারের ইতি টানতে চেয়েছিলেন। এই ব্যাপারে সত্যের সবচেয়ে কাছাকাছি যায় ব্রিটিশ সাংবাদিক মার্ক হিউব্র্যান্ডের উপসংহার। বিন লাদেন সবসময় চেয়েছিলেন সুদানের রাজনৈতিক মহলে অনুপ্রবেশ করে দেশটিকে জিহাদ পরিচালনার ঘাঁটি বা লঞ্চিং প্যাড অফ জিহাদ হিসেবে ব্যবহার করতে। বোকা বনে যাওয়া, অতঃপর প্রস্থান। ওসামা বিন লাদেন সুদানে পৌঁছেছিলেন 32 বছর বয়সে, কিন্তু সেই সময়ই তার যে পরিমাণ অভিজ্ঞতা হয়েছিল তা অনেক মানুষের সারা জীবনেও হয় না। এরই মধ্যে তিনি এমন এক জীবন কাটিয়েছিলেন যেখানে ছিল রাজ পরিবার এবং ইসলামের গণ্যমান্য আলিমগণের সাথে নিত্য উঠা বসা করা এক দিনদার কোটিপতির সন্তান হিসেবে বেড়ে ওঠা, মালিক হয়েও কোম্পানিতে শ্রমিকের মতো খাটুনি করার অভিজ্ঞতা, কনস্ট্রাকশনের বিরাট সব প্রজেক্ট সামলানো, বিয়ে এবং সন্তানাদির পরিবার চালানো, যোদ্ধা ইঞ্জিনিয়ার হয়ে জীবন বিপন্ন করে সম্মুখ সমরে লড়াই করা, অস্ত্র হাতে নিজে এবং পরে নিজ বাহিনীকে নেতৃত্ব দেয়া, আহত হওয়া, বীরের বেশে স্বদেশে প্রত্যাবর্তন এবং পরিশেষে সে দেশেরই প্রশাসনের হঠকারিতার শিকার হয়ে
নির্বাসনের জীবন বেছে নেয়া। এই সব কিছু বিবেচনা করে দেখলে যে কারোর কাছে 1992-এর ওসামা বিন লাদেনকে একজন অভিজ্ঞ, পরিপক্ক ও দৃঢ় চরিত্রের বান্দা হিসেবেই প্রতীয়মান হবে। আর তিনি তা ছিলেনও বটে, কিন্তু একটি ক্ষুদ্র বিপজ্জনক ব্যতিক্রম ছাড়া। আর তা হলো, তখনও তিনি ইসলামের বেশিরভাগ আলিমদেরকে নিখাত নিঃস্বার্থ হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। নোট: এখানে লেখকের উপস্থাপনের ভুল রয়েছে। সাধারণভাবে আলিমদের প্রতি আস্থা রাখা কোনো দুর্বলতা নয়। ইসলামে আলিমদেরকে যেই পরিমাণ সম্মান দেওয়া হয়েছে, তা থেকেই আলিমদের প্রতি দিনদার মুসলিম মাত্রই আলাদা ভালোবাসা কাজ করে। তাছাড়া মুসলিমদের কারোর বিরুদ্ধে আগ থেকে প্রমাণ না থাকলে শুরুতেই সন্দেহ করার কিংবা খারাপ ভাবার শিক্ষা ইসলাম দেয় না। এই সমস্ত কারণেই ওসামা বিন লাদেন কোনো আলিম থেকে স্পষ্ট গোমরাহি কিংবা কর্তব্য বিমুখতা চোখে না পড়লে তাদেরকে শুরুতে সন্দেহের চোখে দেখতেন না। তাছাড়া হাসান আত-তুরাবি ইসলামের আবহমান ধারার আলিমও ছিলেন না, যার সম্পর্কে লেখক মূলত এই কথাটি লিখেছিলেন। এখানে এভাবে বলা যায় যে ওসামা বিন লাদেনের মানুষ চিনতে কয়েকবার ভুল হয়েছিল। তিনি সুদানের নেতা হাসান আত-তুরাবির ফাঁকা বুলি বিশ্বাস করে বহুদূর এগিয়েও গিয়েছিলেন। এই অধ্যায়ে এই সম্পর্কে লেখক আরও আলাপ করেছেন, কিন্তু পুরো ব্যাপারটি থেকে সাধারণভাবে আলিমদের প্রতি বিশ্বাস রাখাটাই দুর্বলতা বলে দেয়া হলো হেস্টিক জেনারেলাইজেশন এবং বলা বাহুল্য বেইনসাফি। নোট শেষ হচ্ছে। সুদান প্রশাসনের তৎকালীন প্রধান ডক্টর হাসান আত-তুরাবির কাছে মুসলিম অমুসলিম অনেকেই আগে পরে ধোঁকা খেয়েছিল। তাই ওসামা বিন লাদেন তার কাছে ধোঁকা খাওয়ার ক্ষেত্রে প্রথমও ছিলেন না, আবার শেষজনও ছিলেন না। লন্ডনের কিংস কলেজ এবং সরবোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা তুরাবি ছিল একজন মেধাবী বহুভাষী পণ্ডিত, যে কিনা আফ্রিকার সিং হয়ে পুরো বিশ্বে ইসলাম কায়েমের কথা বলে বেড়াত। এমন কথাবার্তা ওসামা বিন লাদেনের জন্য অবশ্যই সুমধুর সুরের মতোই ছিল, আর তা কিছুকালের জন্য হলেও তাকে তুরাবির প্রকৃত স্বরূপ উপলব্ধি করা থেকে দূরে রেখেছিল। কেননা তুরাবি আসলে তো ছিল একজন মিথ্যাবাদী, স্বার্থন্বেষী, বুলি সম্ভ্রষ্টর ভণ্ড। সে ওসামা বিন লাদেনকে যে হিসেবে দেখেছিল, পর্যবেক্ষকদের অনেকেরই মতে সেটা হলো প্রয়োজন মেটানোর চলন্ত এক ব্যাংক। বিন লাদেনের সুদান আগমন উপলক্ষে তুরাবি এক ব্যয়বহুল অনুষ্ঠান করে উৎস অভ্যর্থনার আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে ওসামা বিন লাদেনকে ন্যাশনাল ইসলামিক ফ্রন্ট বা NIF এর একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং উপদেষ্টা হিসেবে সবার কাছে পরিচয় করিয়ে দেয়। বিনিময়ে ওসামা বিন লাদেন ধন্যবাদের সাথে সাথে সেই অনুষ্ঠানে বসেই $50 লক্ষ দান করে দেন। বিন লাদেনের ছেলে ওমারের দাবি অনুযায়ী তার বাবা অল্প সময়ের মধ্যেই সেই গরিব রাষ্ট্রের প্রয়োজনীয় আধুনিকায়নের জন্য উঠে পড়ে লেগেছিলেন। এই লক্ষ্য আসলে ছিল এক কল্পনা বিলাস, আর ওসামা বিন লাদেন সেই অভ্যর্থনায় যেটুকু অনুদান দিয়েছিলেন সেটাও আসলে ছিল তার কাছ থেকে তুরাবির টাকা খসানোর সূচনা মাত্র। আগে উল্লেখ করা হয়েছে, ওসামা বিন লাদেন সুদানের নিজের ব্যবসা বাণিজ্যের দিকে মনোযোগ দিয়েছিলেন এবং একই সাথে তিনি তুরাবির ইসলামী রাষ্ট্র গঠনের বুলি সর্বস্ব প্রচেষ্টার বিরাট বিরাট অনুদান দিয়ে যাচ্ছিলেন। বিন লাদেনের এক বন্ধু বলেছিলেন যে তিনি ভেবেছিলেন সুদান সত্যিই একটি ইসলামী রাষ্ট্র হবে, আর তিনি তাতে নিজের ব্যবসা থেকে শুরু করে কনস্ট্রাকশন সেবা, আরব উপদ্বীপের বিভিন্ন অভিজাত মহলের পরিচিতি সবকিছু দিয়ে যথাসাধ্য সাহায্য করে যাবেন। সুদানে আসার পরপরই সেখানে আগে থেকে বসবাসরত আফগান আরবদের যত্ত আত্মীর জন্যে ওসামা বিন লাদেন NIF-কে অভ্যর্থনা অনুষ্ঠানের $50 লক্ষ বাদে $20 লক্ষ প্রদান করেন। এরপর তুরাবি প্রশাসনকে জরুরি ভিত্তিতে গম আমদানির জন্যও বিশাল অঙ্কের ধার দেন। এমনকি পরবর্তীতে গ্যাস, হেলিকপ্টার এবং সামরিক অস্ত্রশস্ত্র কেনার দায়িত্বও তিনি নিজে নিয়েছিলেন। বেশ কয়েকবার সুদানের সমস্ত তুলা কিনে নেওয়ারও ওয়াদা করেছিলেন এবং পরবর্তীতে সেগুলো বাইরে রপ্তানি করে খুচরা জুগিয়েছিলেন। তার কনস্ট্রাকশন সেবা সুদানের গুরুত্বপূর্ণ সব হাইওয়ে বানিয়ে দিয়েছিল। সেগুলোর মধ্যে একটির ব্যাপারে ইতিমধ্যে আলোচনায় এসেছে, যেটার দৈর্ঘ্য ছিল 350 মাইল। এছাড়া তিনি সুদানের বিমানবন্দর তৈরিতেও সহায়তা করেছিলেন, এমনকি এর জন্যে নিজের থেকে আলাদা করে $25 লক্ষ খরচ করেছিলেন। NIF-এর জন্য করা যাবতীয় নির্মাণ কাজের মূল্য পরিশোধ করা হয়েছিল সুদানের পূর্বাঞ্চলের বিশাল পরিমাণ জমি দিয়ে। সেগুলোর একটি ছিল 10 লক্ষ একরের বেশি, যেখানে ওসামা বিন লাদেন গবাদি পশু পালতেন। তিল, সয়াবিন ইত্যাদি ছাড়াও তার অসাধারণ সেই সূর্যমুখী ফলাতেন। এটা বললে মোটেও বাড়িয়ে বলা হয় না যে ওসামা বিন লাদেন থেকে হাসান আত-তুরাবি যতটুকু সম্ভব খসিয়ে নিয়েছিল। দীর্ঘদিন সেটা তুরাবি প্রশাসনের অন্তত খুঁড়িয়ে চলার জন্য তো যথেষ্টই ছিল। ওসামা বিন লাদেনের নিজস্ব বিনিয়োগ প্রায় সবই চলে যায়। তুরাবি এবং সুদানের তৎকালীন রাষ্ট্রপতি
ওমর আল বাশির আমেরিকা এবং জাতিসংঘের হস্তক্ষেপ থেকে বাঁচতে ওসামা বিন লাদেনকে যথাদ্রুত দেশ ছাড়তে বলে। ফলে তাকে যেই বিশাল পরিমাণ জমি দেওয়া হয়েছিল সেইগুলোও যেন মুহূর্তেই ধুলো হয়ে যায়। দ্রুত সুদান থেকে প্রস্থানের সময় আর্থিকভাবে ওসামা বিন লাদেন ব্যাপক ক্ষতিগ্রস্ত হন। তিনি তার সমস্ত ব্যবসা, জমি, বাড়ি ছাড়াও নির্মাণ ও কৃষিতে ব্যবহৃত সব ভারী যন্ত্রপাতি একেবারে পানির দামে কিংবা বিনামূল্যে ছেড়ে দিয়ে আসেন। এর উপর তার দেয়া ধার তোরাবি প্রশাসন ফেরত দিয়েছিল বলেও কোনো প্রমাণ পাওয়া যায় না। সহজে বললে ওসামা বিন লাদেন খুব ভালোভাবেই তোরাবির কাছে ধোঁকা খেয়েছিলেন। এই ব্যাপারে সে লরেন্স রাইট ঠিক বলেছেন। সুদানে তার সমস্ত সম্পদ এক প্রকার কেড়ে নেওয়া হয়েছিল। তাই তিনি যখন আফগানিস্তানে পৌঁছান তার ব্যক্তিগত সম্পদ একেবারে কমে গিয়েছিল। জোনাথন র্যান্ডালের ভাষা অনুযায়ী পরবর্তী সময়ে তোরাবি ওসামা বিন লাদেনকে নিয়ে ঠাট্টা করত আর বলতো, ওসামা তো সবসময় শুধু জিহাদ করত। ওসামা বিন লাদেন অবশ্য কখনোই প্রকাশ্যে তোরাবির বিশ্বাসঘাতক আচরণের সমালোচনা করেননি। এআরসির বিবৃতিগুলোর প্রভাবের ব্যাপারে ইঙ্গিত করে আব্দুল বারি আতওয়ানকে তিনি বলেছিলেন, সুদান প্রশাসনের একেবারে শীর্ষস্থানীয়রা আমাকে অনেক কঠিন অবস্থা এবং বিশেষ করে সৌদির চাপের ব্যাপারে অবগত করল। তারা আমাকে আর কোনো বিবৃতি প্রকাশ করতে নিষেধ করেছিল। যেদিন তারা আমাকে এমন কথা বলেছিল সেদিন থেকে আবারও আমি এমন ভূমির খোঁজ শুরু করে দেই যা সত্যকে ধারণ করতে পারবে। সুদানের ব্যাপারে ওসামা বিন লাদেন কম বেশি নীরবতায় অবলম্বন করেছিলেন। শুধু এতটুকু বলেছিলেন যে সুদান আসলে শরিয়া বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে পারেনি। সেই সাথে হাসানাত তোরাবি এবং ওমর আল বাশিরকে সতর্ক করে বলেছিলেন যে আমেরিকা আর সৌদির ওয়াদার কোনো ঠিক ঠিকানা নেই। অতঃপর 1997 সালে গিয়ে তিনি বলেন, আমেরিকা সুদানকে ওয়াদা করেছিল যে আমাকে তাড়িয়ে দিলে বিনিময়ে তারা সুদানের অর্থনীতিকে চাঙ্গা করে দিবে, কিন্তু সুদান কখনোই আর সেই দিন দেখেনি। নোট: অবশ্য আব্দুল বারি আতওয়ানের সাথে কথোপকথনের ওসামা বিন লাদেন তোরাবি প্রশাসনকে অনইসলামিক এবং বিশ্বাসঘাতক বলেছিলেন। এছাড়া পাকিস্তানি সাংবাদিক জুলহান হাশিমজাদাও একই ধরনের তথ্য দিয়েছিলেন। নোট শেষ হচ্ছে। কিন্তু এগুলো একপাশে রাখলে ওসামা বিন লাদেন সুদানের নেতৃবৃন্দের সাথে আন্তরিক সম্পর্কই বজায় রেখেছিলেন। উদাহরণস্বরূপ 1998-এ সুদানের ভাইস প্রেসিডেন্টের মৃত্যু হলে ওসামা বিন লাদেন প্রেসিডেন্ট ওমর আল বাশিরের কাছে সান্ত্বনা দিয়ে চিঠি লিখেছিলেন। এই দুঃখজনক ঘটনা এমন এক সময় এলো যখন আন্তর্জাতিক ক্রুসেডার সম্প্রদায় আমাদের সুদানের দিকে এবং মুসলিম বিশ্বের হৃদয়ে অর্থাৎ ফিলিস্তিনের দিকে উদ্ভ্রান্তের মতো ধেয়ে যাচ্ছে। তাড়াহুড়োর মধ্যে হলেও সুদান ছেড়ে যেতে ওসামা বিন লাদেন পুরোপুরি অপ্রস্তুত ছিলেন না। আগে উল্লেখ করা হয়েছিল যে তিনি আফগানিস্তানে আল কায়দার সদস্যদের দ্বারা পরিচালিত বেশ কয়েকটি প্রশিক্ষণ ক্যাম্প চালু রেখে গিয়েছিলেন। সেখানে সোভিয়েত বিরোধী জিহাদ পরবর্তী সময়ে আফগানদের ক্ষমতা অধিগ্রহণের ব্যর্থতা ছিল স্পষ্ট। ওসামা বিন লাদেন এটা নিয়ে চরমভাবে বিব্রত হয়ে থাকলেও আফগান নেতাদের কাউকেই তিনি প্রকাশ্যে সমালোচনা করেননি। আল কুদস আল আরাবিয়াকে তিনি বলেছিলেন, 1985 সাল থেকে আফগানিস্তানে আমরা কেবল আমাদের ভাইদেরকে সাহায্য করতেই মনোযোগী ছিলাম। মুসলিমদের আত্মরক্ষা এবং দ্বীনের হেফাজত করতে অগ্রসর হওয়া যে কারো সাথে আমরা কাজ করতে প্রস্তুত। আফগানের মুসলিম কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে আমাদের কোনো বিরোধ নেই। তাছাড়া ওসামা বিন লাদেন কখনোই এমন দাবি করেননি যে আফগানিস্তানে সোভিয়েতকে আরব মুজাহিদেরা পরাজিত করেছে, বরং মাঝে মাঝেই তিনি বলতেন যার কৃতিত্ব তাকেই দেওয়া উচিত। এরপর আফগানিস্তানের 7টি জিহাদি জামাতের সবগুলো নেতাদেরকেই তিনি অভিনন্দন জানাতেন, কেননা তারা সবাই জিহাদের পতাকার ওজন বহন করেছিলেন। আর যেমনটা পূর্বেই উল্লেখ করা হয়েছে, আরবদেরকে কৃতিত্ব দেওয়ার ব্যাপারটা তিনি শুধু অসত্যই মনে করতেন না, বরং তিনি এটাও জানতেন যে এই ধরনের মিথ্যা দাবি করলে সবার আগে আফগানিরাই এর ঘোর বিরোধিতা করে বসবে। নোট: রেড আর্মিকে পরাজিত করার কৃতিত্ব ওসামা বিন লাদেন আরবদেরকে দেন। এই ব্যাপারটা দাবি করা অনেক পশ্চিমা লেখকদের মধ্যে উল্লেখযোগ্য দুজন হল জোনাথন র্যান্ডাল এবং লরেন্স রাইট। নোট শেষ হচ্ছে। ওসামা বিন লাদেনের নিজের উপসংহার ছিল, আল্লাহ আমাকে সাহায্য করেছেন এবং আমরা আবারও খোরাসানের জমিনে এসে পৌঁছেছি। তাছাড়াও তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি এবং আল কায়দা পরবর্তী পদক্ষেপের জন্য আরও শক্তিশালী হয়েছেন। আমরা এমন এক অপরাজেয় জমিনে এসে পৌঁছেছি যেটার নিজস্ব নিরাপত্তা এবং গৌরব রয়েছে। আমাদের ভাইরা নিজেদের দেশে যেসব অপমান এবং নির্যাতনের শিকার হয়, এই জমিন সেই সব থেকে মুক্ত। আলহামদুলিল্লাহ, এরই মাধ্যমে শেষ হচ্ছে এই পর্বটি। আপনারা যদি আমাদের ইসলামিক অডিও বুক ইউটিউব এবং মাহফিল চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন চেপে রাখুন পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব এই বইটির
সমন্বয়ক অধ্যায় থেকে ইনশাআল্লাহ। ইসলামিক অডিও বুকের পক্ষ থেকে অডিও বুক ডিসক্লেইমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক অডিও বুকে আপনাকে স্বাগতম। এই অডিও বুকটি শোনার আগে অনুগ্রহ করে কয়েকটি বিষয় মনে রাখবেন। এই ডিসক্লেমারটি আপনার এবং আমার মাঝে একটি স্বচ্ছ ও সুন্দর সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে ইনশাআল্লাহ। অনুগ্রহ করে মনে রাখবেন, এই অডিও বুকে উপস্থাপিত ধর্মীয় আলোচনা, মতামত বা ব্যাখ্যা সম্পূর্ণভাবে বইটির লেখকের নিজস্ব। আমি এই চ্যানেলের পরিচালক হিসেবে একজন মুসলিম এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। তবে এই বইয়ের কোনো মন্তব্য আমার ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির প্রতিফলন নাও হতে পারে। ধর্মীয় যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্যে অনুগ্রহ করে বিজ্ঞ আলেম বা নির্ভরযোগ্য ধর্মীয় উৎসের সহায়তা নিন। এই চ্যানেলের উদ্দেশ্য কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক বিতর্ক সৃষ্টি করা নয়। অডিও বুকে যদি কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক প্রসঙ্গ এসে থাকে, তবে তা কেবল বইয়ের কথোপকথনের অংশ হিসেবেই বিবেচ্য। এর মাধ্যমে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি সমর্থন বা বিরোধিতা প্রকাশ করা হচ্ছে না। আমাদের লক্ষ্য সম্প্রীতি বজায় রাখা, বিভেদ সৃষ্টি করা নয়। এই অডিও বুকে উপস্থাপিত কোনো তথ্যকে আইনি বা নৈতিক উপদেশ হিসেবে গ্রহণ করবেন না। প্রয়োজনে সর্বদা একজন যোগ্যতাসম্পন্ন আইনজীবীর পরামর্শ নিন। বইয়ের চরিত্র বা ঘটনার নৈতিক বিশ্লেষণ লেখকের নিজস্ব এবং তা আপনার ব্যক্তিগত নৈতিকতার সাথে নাও মিলতে পারে। আমরা সকল প্রকার সন্ত্রাস, চরমপন্থা এবং যে কোনো ধরনের হিংসাত্মক কার্যকলাপের তীব্র নিন্দা জানাই। এই চ্যানেলের কোনো বিষয়বস্তু যদি সন্ত্রাস বা চরমপন্থাকে সমর্থন করে বলে মনে হয়, তবে তা সম্পূর্ণরূপে লেখকের অনিচ্ছাকৃত এবং আমরা এর জন্য দায়ী নই। আমাদের উদ্দেশ্য শান্তি এবং ইসলামের প্রচার করা। প্রতিটি বই তার নিজস্ব বার্তা বহন করে। আমাদের পরিবেশিত অডিও বুক আপনার নিজস্ব ব্যাখ্যা এবং বিশ্লেষণ থেকে সম্পূর্ণই মুক্ত। আপনি যদি এই অডিও বুক বা এই বই থেকে কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর বিষয় বুঝে থাকেন, তার জন্যে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। একইভাবে বইয়ের কোনো বিষয়বস্তু যদি আপনার ব্যক্তিগত জীবনে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলে, তার জন্যেও চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না। বই পড়ুন, জ্ঞান অর্জন করুন, তবে প্রতিটি বিষয় নিজের বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করে গ্রহণ করুন। এই অডিও বুকটি মূলত শিক্ষামূলক এবং গবেষণা ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা। আমাদের প্রচেষ্টা থাকবে সর্বোচ্চ সুন্দর ও রুচিশীল অডিও বুক আপনাদের উপহার দেয়া। ধন্যবাদ আনতে ইসলামিক অডিও বুক। আমরা আশা করব আপনারা সকলে এই বইটি কিনে নিজের সংগ্রহে রাখবেন এবং আমাদের ইসলামিক অডিও বুক চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে রাখবেন পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। এছাড়াও আমরা সকলকে অনুরোধ করব আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করার জন্যে, লাইক করার জন্যে, কারণ আপনাদের কমেন্ট এবং লাইক ইউটিউবকে এইটি বোঝাতে সক্ষম হয় যে এই ভিডিওটি ভালো এবং এটি অন্যদের কাছে প্রচারযোগ্য। তাই আমরা আশা করব দ্বীনের দাওয়াহ এর উদ্দেশ্যে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। يا ربي إني أسألك العفو